মোসাদ্দেক ইতিমধ্যে একটা ব্যাখ্যা দিয়েছে যে রুমে প্রক্টর স্যারের সাথে তাদের কথা হচ্ছিল, সেই রুমে শুধু মোসাদ্দেক না, ডাকসুর যারা যারা গিয়েছে সবাই বসেছিল। শুধু মোসাদ্দেকের ছবিটা ভাইরাল হয়েছে বলে মনে হচ্ছে যে সে বসে আছে আর প্রক্টর স্যার দাঁড়িয়ে আছে। মূলত সবাই বসেছিল, প্রক্টর স্যার দাঁড়িয়ে কথা বলছিলেন। ওই ছবিটাই এটাকে কাট পিস করে এভাবে ব্যাখ্যা করা হয়েছে, সেটা সে একটা পোস্টে স্পষ্টভাবে এটা দাবি করেছে। আপনি একটা সংগঠন করেন, আমি একটা সংগঠন করি, এখানে ইস্যু আপনারা আমার মধ্যে। তৃতীয় পক্ষ সাংবাদিক হয়ে এসে যদি আপনার বা আমার পক্ষে হয়ে বিপক্ষে কারো গায়ে হাত ফেলে, তার মানে সে কি? তৃতীয় পক্ষ ভাই, সাংবাদিক সমিতি না। আপনি কেন এটাকে গুপ্ত শিবির? কে সাংবাদিক? আপনি সব সাংবাদিককে তো আমরা গুপ্ত বলছি না, যে গুপ্ত তাকেই বলছি। না হলে কেন সে কোনো কারণ ছাড়া প্রথমে, এবং সেটার ভিডিও ফুটেজ আছে, আপনাকে আরেকটা শোতে আপনি আমার আমি সব সাংবাদিককে বলি নাই, আপনি এটাকে মিসকোট করবেন না। এই যে দেখেন আপনাদের এই বাজে টেন্ডেন্সিটা আছে। আমরা কিন্তু দেখেন গুপ্ত কাকে বলছি, প্রকৃত শিবিরকে তো আমরা গুপ্ত বলছি না। যে বিগত ফ্যাসিস্ট আমলেও আমরা দেখেছি যে অনেক সময়ে একটা গণতান্ত্রিক আন্দোলনে দেখা যেত যে শিক্ষকরা এমন ভূমিকা নিতেন এবং সেই ভূমিকার কারণে অনেক সময় তাদের সাথে নানা ধরনের তর্ক বিতর্ক এই ধরনের ব্যাপারগুলো ঘটতো, এবং সেই সময়ের ফ্রেমিংটা অনেক ক্ষেত্রে এরকম ছিল। নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি বদলায়? আশ্বাস আর প্রতিশ্রুতির ভিড়ে আমরা খুঁজব বাস্তবতার প্রতিফলন। আমাদের কাজ প্রশ্ন করা, দেশ ও মানুষের স্বার্থে প্রশ্ন করেই যাব। থাকবে মত এবং ভিন্ন মতে শ্রদ্ধা। স্টার নিউজ কড়া আলাপের সঙ্গে শান্তা শার্লিন। স্টার নিউজ করা আলাপে আজ স্টুডিওতে রয়েছেন আমার সাথে তিনজন সম্মানিত অতিথি। শুরুতেই তাদের সাথে পরিচয় করে দিতে চাই। আমার ঠিক বাদিকে রয়েছেন রেজাউল করিম শাকিল, ছাত্র কল্যাণ সম্পাদক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আমার সাথে রয়েছেন সৈকত আরিফ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, এবং রয়েছেন আজিজুল হক জিয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। আপনাদের তিনজনকে কড়া আলাপে স্বাগত জানাচ্ছি। শুরুতেই যে আলোচনাটা দিয়ে আজকে কড়া আলাপ শুরু করতে যাচ্ছি, সম্প্রতি আপনারা দেখেছেন যে শাহবাগ থানার ভেতরে ডাকসু নেতাদের ওপর ছাত্রদলে যে হামলার ঘটনা, সেটি নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সহ এবং আরও কিছু দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে গিয়েছিলেন ডাকসুর নেতারা। এ সময় ভিসি কার্যালয়ের সংলগ্ন কনফারেন্স রুমে আমরা দেখেছি একটা ছবি ভাইরাল হয়েছে, যেটিতে দেখা গেছে যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সঙ্গে চেয়ারে বসে কথা বলছেন ডাকসুর সাহিত্য এবং সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ, যেটি নিয়ে অনেক আলোচনা হয়েছে, অনেক সমালোচনা হয়েছে, এবং বিষয়টিকে দৃষ্টিকটু এবং বেয়াদবি হিসেবে আখ্যা করছেন কেউ কেউ। এখন ফেসবুকে তো অনেকেই সমালোচনা করছে। ডাকসু নেতা মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ একটি ব্যাখ্যা দিয়েছেন যে তিনি অসুস্থ ছিলেন, কিন্তু সাধারণ শিক্ষার্থীরা আসলে এটিকে পাওয়ার ডিসপ্লে হিসেবে ধরে নিচ্ছে, এবং যারা দেখেছে সোশ্যাল মিডিয়াতে সবার বক্তব্য অনুযায়ী এটা এক ধরনের পাওয়ার ডিসপ্লে হয়তো প্রতিফলিত হয়। রেজাউল করিম শাকিল, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। এর আগে ডাকসু প্রতিনিধি এবি জোবায়ের, তার বিরুদ্ধেও কিন্তু শিক্ষকদের হেনস্থা করার অভিযোগ এসেছিল, আমরা জেনেছি। ডাকসু জিএস সালাউদ্দিন আম্মারের বিরুদ্ধেও শিক্ষকদের হেনস্থার অভিযোগ এসেছে। তার মানে এই অভিযোগগুলো আসলে নতুন না। এই যে শিক্ষকদের হেনস্থা অথবা সম্মানহানির বিষয়ে ছাত্র শিবিরের অবস্থানটা কি আপনি যদি একটু স্পষ্ট করেন, যে ছাত্র শিবির কি আসলে শিক্ষকদের হেনস্থা করার যে চিত্র আমরা দেখছি, আসলে কি তারা সেটা করছে নাকি তাদের অবস্থানটা ভিন্ন? জি, আপনাকে ধন্যবাদ। যে সমস্ত দর্শক দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। মোসাদ্দেককে দিয়ে যেহেতু শুরু করেছেন, মোসাদ্দেকের বিষয়টি বলা যাক। মোসাদ্দেক ইতিমধ্যে একটা ব্যাখ্যা দিয়েছে যে রুমে প্রক্টর স্যারের সাথে তাদের কথা হচ্ছিল, সেই রুমে শুধু মোসাদ্দেক না, ডাকসুর যারা যারা গিয়েছে সবাই বসেছিল। শুধু মোসাদ্দেকের ছবিটা ভাইরাল হয়েছে বলে মনে হচ্ছে যে সে বসে আছে আর প্রক্টর স্যার দাঁড়িয়ে আছে। মূলত সবাই বসেছিল, প্রক্টর স্যার দাঁড়িয়ে কথা বলছিলেন। ওই ছবিটাই এটাকে কাট পিস করে এভাবে ব্যাখ্যা করা হয়েছে, সেটা সে একটা পোস্টে স্পষ্টভাবে এটা দাবি করেছে। দ্বিতীয় যে বিষয়টা আপনি বলেছেন সেটি হচ্ছে শিক্ষক হেনস্থা করাকে ছাত্র শিবির সমর্থন করে কিনা। শিক্ষক হেনস্থাকে ছাত্র শিবির সমর্থন করার প্রশ্নই আসে না। আমাদের একটা কনসার্ন আছে যে কোনটা হেনস্থা আর কোনটা প্রতিবাদ, এটা ডিফাইন করবে কে। যদি
ছাত্র শিবিরের কেউ বা কোনো ছাত্র সংসদ নির্বাচিত কোনো প্রতিনিধি কোনো ফ্যাসিবাদী আমলের কোনো ফ্যাসিস্ট শিক্ষকের বিরুদ্ধে কোনো যৌক্তিক কথা বলেন বা তার বিরুদ্ধে কোনো অভিযোগ দিতে যান, তখন সেটিকে হেনস্থা হিসেবে আখ্যায়িত করা হয়। আবার যখন অন্য কেউ ক্যাম্পাসে আন্দোলন করে, ধরেন ছাত্রদলের কেউ যদি ক্যাম্পাসে আন্দোলন করে, সেটিকে আন্দোলন হিসেবে আখ্যায়িত করা হয়। মোসাদ্দেক বা জুবায়ের যখন একজন ফ্যাসিস্ট শিক্ষক আকম জামালকে ধরে পুলিশের হাতে দিতে চান, তখন সেটা হয়ে যায় মব। আবার যখন ছাত্রদল থানায় হামলা করে, সেটা হয়ে যায় তাদের প্রতিবাদ। তো এই যে দ্বিচারিতা, এই যে এক ধরনের প্রকাশ্য স্ববিরোধী অবস্থান, এইটার ব্যাপারটা আমরা প্রশ্ন করতে চাই। যেটা হেনস্থা সেটাকে আমরা অবশ্যই প্রতিবাদ জানাবো, আর যেটা হেনস্থা না, যেটা আসলেই প্রতিবাদ, সেটাকে আমরা প্রতিবাদ হিসেবে দেখতে চাই। আচ্ছা, আপনারা কি প্রতিবাদ করেছেন? এই যে যখন শিক্ষকদের হেনস্থা করা হচ্ছে, এমন অভিযোগ যখন আসে, তখন আপনাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা আসলে এমনটা করিনি, এমন কোনো স্টেটমেন্ট আপনারা দিয়েছেন কিনা? ছাত্র শিবিরে কেউ কি হেনস্থা করেছে এরকম কোনো অভিযোগ আমাদের কাছে এখনো পর্যন্ত আসে নাই। যদি আমাদের কাছে আসে, আমরা সেক্ষেত্রে সংশ্লিষ্ট ক্ষেত্রে ব্যবস্থা নেই। এই যে আমি তো বলেই দিলাম যে রাকসু জিএস সালাউদ্দিন আম্মারের বিরুদ্ধেও শিক্ষকদের হেনস্থার অভিযোগ উঠেছে, মানে এটা খুব নতুন কোনো অভিযোগ না। রাকসু জিএস তো শিবিরের প্যানেল থেকে নির্বাচিত না, এক নম্বর। দুই নম্বর হচ্ছে রাকসু জিএস সালাউদ্দিনের ব্যাপারে আমরাও তাকে পরামর্শ দিয়েছি এবং আমাদের অনেক নেতৃবৃন্দই সোশ্যাল মিডিয়াতে প্রকাশ্যে তার অনেক কর্মকাণ্ডের সমালোচনা করেছে। সো আমাদের দিক থেকে যেটা ন্যায় মনে হয়েছে, আমরা সেটার ব্যাপারে তাকে সমর্থন দিয়েছি। যেটা অন্যায় মনে হয়েছে, সেই ব্যাপারে আমরা প্রতিবাদ করেছি। আচ্ছা, মোসাদ্দেক এবং এবি জুবায়ের, তারা দুজন ছাত্র শিবিরের প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন। আপনি বলছেন তারা হয়তো অসম্মান করেনি, কিন্তু পাবলিক ওপিনিয়ন যদি আপনি ধরেন, তারা ধরে নিয়েছে, তারা স্টেটমেন্ট দেওয়ার পরও হয়তো আমি আরও দুজন বক্তার কাছ থেকে শুনতে পারবো যে আসলে তারা কি করেছিলেন, আসলেই কি অসম্মান দেখিয়েছেন কি দেখেনি, তাদের নিশ্চয়ই মতামত শুনবো। কিন্তু এই দুজনের দায় কি ছাত্র শিবির এড়াতে পারে কিনা? আমি একটু কারেকশন করে দিই। মোসাদ্দেক এবং এবি জুবায়ের স্বতন্ত্রভাবে নির্বাচন করে তারা নির্বাচিত হয়েছে, তারা ছাত্র শিবিরের প্যানেল থেকে নির্বাচিত না। আচ্ছা, মোসাদ্দেক এবং এবি জুবায়ের ঢাকা ইউনিভার্সিটিতে বহু বছর ধরে অ্যাক্টিভিজম করছে। তারা সেই ফ্যাসিবাদী আমল থেকে শুরু করে ডক্টর ইউনূসের আমল, এরপর ডাকসু নির্বাচন, তারা বহু আন্দোলন সংগ্রামে তারা নেতৃত্ব দিয়েছে। আমার স্পেসিফিক প্রশ্ন, মোসাদ্দেক এবং এবি জুবায়ের তারা কি আজ পর্যন্ত কারো গায়ে হাত তুলেছে এরকম কোনো প্রমাণ আছে? তারা ফিজিক্যালি কাউকে অ্যাসল্ট করেছে এরকম কোনো প্রমাণ আছে? যদি এরকম কোনো প্রমাণ থেকে থাকে, আমাদের স্পষ্ট স্টেটমেন্ট যে আপনারা তার বিরুদ্ধে ব্যবস্থা নেন, আমরা কোঅপারেট করব। জি, ধন্যবাদ। আজিজুল হক জিয়ন, আপনার কাছে আসি যে এই যে সম্প্রতি ডাকসু নেতার বসে থাকা এবং প্রক্টরের দাঁড়িয়ে থাকা, এই স্থির চিত্র ভাইরাল হয়েছে। এখন ছাত্র নেতারা কি এখন শিক্ষক বা প্রশাসনের থেকে বেশি শক্তিশালী নিজেদের মনে করেন কিনা? আমরা যদি ধরেও নেই যে ওটা ইচ্ছাকৃত ছিল না, তারপরও বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে অনেক সময় এই প্রশ্নটি চলে আসে। এই ছাত্র রাজনীতির সংস্কার কি আসলে কেবল নামেই, নাকি আসলে আচরণে এটার প্রভাব পড়ে কিনা, আপনার দৃষ্টিকোণ থেকে বলবেন? জি, ধন্যবাদ আপনাকে, পাশাপাশি স্টার নিউজের সকল দর্শক শ্রোতাবৃন্দকেও ধন্যবাদ। জি, আমার মনে হয় প্রসঙ্গটা আরেকটু কারেকশন করে দেওয়া যেত। আমি একটা ছবি আপনাকে দেখাচ্ছি, আপনি যে যার নাম বলছেন সে তো একজন সম্পাদক ডাকসুর। আমার মনে হয় স্ক্রিনে যদি এটা জুম করে এটা দেখতে পাবে, ডাকসুর ভিপি সাদিক কামাল কিন্তু বসা, সবাই বসেছিলেন না যাক, আমি আসছি প্রশ্ন। সবাই বসেছিলেন, প্রক্টর দাঁড়িয়ে আছেন। বিষয়টা হচ্ছে আপনি মুখে বলছেন এক, দেখাচ্ছেন আরেকটা। আমি যদি তর্ক সাপেক্ষে ধরে নিই সবাই বসে আছে, প্রক্টর দাঁড়িয়ে আছে, নিয়ম বা আমি যদি শৃঙ্খলার জায়গায় বলি বা সম্মানের জায়গায় বলি, হয় আইদার আমি শিক্ষককে বলবো স্যার আপনি বসে কথা বলুন, অথবা শিক্ষকের সম্মানার্থে আমরাও দাঁড়িয়ে যাব। তো সেই টেন্ডেন্সি আমি কিন্তু একজনকেও দেখলাম না, ডাকসুর যারা ছিল কেউ একজন দাঁড়িয়ে বললো ঠিক আছে আমরাও দাঁড়াই, তাহলে বুঝতাম যে সম্মানের জায়গাটা আসছে। আমার সমালোচক কিন্তু আপনি প্রশ্ন করার পর ডিফেন্ড করতে গিয়ে অন্য অ্যাঙ্গেলে কথা বলেছেন। যেটা অসম্মান সেটা অসম্মানই, সেটা যেই অ্যাঙ্গেলেই করে না কেন। দোষরদের ধরার জন্য প্রসিডিউরকে আপনি জাস্টিফাই করতে গিয়ে এখনকার কাজকে সেটাকেও জাস্টিফাই করবেন, সেটা কিন্তু আমার মনে হয় না বর্তমান ছাত্র সমাজের যারা আছে বা এই জুলাই আগস্টের ছাত্র অভ্যুত্থানে, গণ অভ্যুত্থানে যারা আসলে এই দেশকে নতুন যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চেয়েছে, তারা সেটা প্রশ্রয় দিবে বা তারা সেটাকে ভালোভাবে গ্রহণ করবে। ইস্যুটা হচ্ছে আমরা সেটাকে ভালো চোখে দেখি না, আমরা সেটার জন্য ভালো কিছু বলতে হচ্ছে না। আমরা শুধু একটা জিনিসই বলবো, সমালোচকের কথার সাথে যে শাহবাগ থানায় যেটা হচ্ছে সেটা
সেটাকে উনি যেমন মব বলছেন, আবার পাশাপাশি অ্যাবি জুবায়ের তারপর হচ্ছে মোসাদ্দেককে বলছেন আপনার প্রশ্নের কারেকশন করতে গিয়ে যে তারা ছাত্র শিবিরের প্যানেল থেকে নির্বাচিত হননি। এইখানে একটা টুইস্ট আছে, আসলেই তারা ছাত্র শিবিরের প্যানেল থেকে নির্বাচিত হন নাই, কিন্তু মজার বিষয় হচ্ছে হলগুলোতে তারা যে চিরকুটটা দিয়েছেন সেখানে কিন্তু তাদের দুইজন যে সম্পাদক তাদের নাম কেটে ওইখানে কিন্তু এই মোসাদ্দেক এবং এবি জুবায়েরের নাম অন্তর্ভুক্ত করেছেন, এবং তারা কিন্তু সেই প্যানেলটার নাম উল্লেখ করেনি, কারণ যেহেতু তারা এখানে একটা দ্বিচারিতার আশ্রয় নিয়েছেন। আসলে তারা মুখে কথার মধ্যে কিন্তু ইসলামের কথা বলছেন, কিন্তু তারা অনুকরণ করছে মোনাফেক নেতা যিনি আব্দুল্লাহ ইবনে ওবায়ের, তাকে। যাই হোক, আপনারা ডিফেন্ড করবেন, আপনারা এটাকে অস্বীকারও করবেন, সেটা করার সুযোগ আছে, কিন্তু আসলে যেটা অন্যায় সেটাকে কি এড়িয়ে যাওয়ার সুযোগ আছে? সেটা যদি আমি করি, আমার সংগঠনও করে, সেটাকে অন্যায় হিসেবে মানে আপনি বলছেন যে তারা নিজেদের দল থেকে, আপনি যদি আরেকটু পরিষ্কার করেন কথাটা। এটা হচ্ছে ডাকসু নির্বাচনের আগে প্রতিটা হল সংসদ নির্বাচনের জন্য প্রতিটা হলের রুমে রুমে তারা এই চিরকুটটা পাঠিয়েছিল। সেই চিরকুটে তাদের শিবিরের কিন্তু আমি অন্য কাউকে দোষারোপ করি নাই, আমি সেটা কিভাবে নিশ্চিত হলো? এই যে দেখেন, এই প্রশ্নটা আসতে গেলে কিন্তু কথা অন্যদিকে নিয়ে কথা বলতে হবে। আপনি কথাটা শেষ করুন। আমি শেষ করব। উনি যেহেতু প্রসঙ্গে আটকালো, বলি যে অন্য কেউ করে নাই, তারা তো স্বীকারই করে না। আপনি যে বললেন, ওনারা বললো যে আমাদের যদি কেউ করে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিব, তাদের তো পরিচিত আমরা জানি হাতে গোনা 8 জন 10 জনকে, বাকি 100 জনকে আমরা চিনি না। আমি শেষ করি 2 দিন আগে আমরা বিশাল মিছিল করেছি ঢাকা ইউনিভার্সিটিতে। আপনারা নির্বাচনের 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের আগেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে 400-500 জনের মিছিলও দেখেছি। এখন কিন্তু আমি যদি বিশাল ধরেও সেটা 50 থেকে 100, বাকি 400 লোককে হাওয়া মিলে গিয়েছে। তারা হয় আমার সংগঠনের পিছনের সারির নেতাকর্মী হিসেবে ঢুকছে, যেটা অতীতে ছাত্র লীগের সাথে আপনি যে লিস্টটা দেখালেন, এটা দিয়ে আসলে আপনি কি বোঝাতে চাচ্ছেন যে তারা গুপ্তভাবে তাদেরকে, যেহেতু মোসাদ্দেক এবং এবি জুবায়েরকে তারা অন করছেন, এখন তাদের প্যানেল থেকে নির্বাচন করেছে, কিন্তু বাস্তবতা হচ্ছে তারা তাদেরকে বি টিম সি টিম হিসেবে তারা গুপ্তভাবে নির্বাচন করেছে। তারা তাদের লোকে ছিল, বাট তাদেরকে স্বতন্ত্র হিসেবে তাদের অন্য ভিন্ন এজেন্ডার কারণে স্বতন্ত্র জায়গায় রেখেছে, যেটা নাকি সালাউদ্দিন আম্মারের ক্ষেত্রে হয়েছে। সালাউদ্দিন আম্মার কিন্তু শিবিরের কেউ না, অফিসিয়ালি শিবিরের কেউ না, বাট আনঅফিসিয়ালি যে সে শিবিরের না সেটা আপনি কিভাবে জানেন? কারণ সালাউদ্দিন আম্মার নিজ মুখে বলেছিল একটা এই নির্বাচনের আগে, তাদের ছাত্র সংসদ নির্বাচনের আগে, যে আমি ট্যাগ না, আমি শেষ করতেছি, আমি তথ্য সহকারে ধরিয়ে দিচ্ছি, সে নিজে সংবাদ মাধ্যমে বলেছে আমার শিবিরের প্রোগ্রাম ভালো লাগে, আমি সরাসরি শিবির করি না। কিন্তু কথা হচ্ছে সে যে শিবিরের না, বুঝবো কিভাবে? ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি চাই না, বিভিন্ন ক্যাম্পেইন পরিচালনা করেছে যারা, পরবর্তীতে তারা কিন্তু ছাত্র শিবিরের পদধারী নেতা হিসেবে আবির্ভূত হয়েছে, সেরকম অসংখ্য উদাহরণ আছে। তো সেই জায়গা থেকে আমরা হয়তোবা এই উত্তরটা পাবো আজকে থেকে 5-10 বছর পরে গিয়ে, হয়তোবা কোনো এক সময় জানবো যেটা সাদিক কামাল এবং এস এম ফরহাদরা বের হয়েছে ছাত্র শিবিরের নেতা হিসেবে, কিন্তু ওই 5 আগস্টের আগে ছিল ছাত্রলীগ হিসেবে। এরকমই তারাও হয়তোবা 5 বছর পরে দেখবো যে ছাত্র শিবিরের কোনো কমিটিতে কোনো পদে ছিল। আচ্ছা, আমি আবার আসবো আপনার কাছে। রেজাউল করিম শাকিল, আপনি তো ওন করলেন না মোসাদ্দেক এবং এবি জুবায়েরকে, এই প্রসঙ্গে কি বলবেন যে কথাটা বলছেন আজিজুল হক জিয়ন? দেখুন, একটা লিস্ট, এটাতে 28 জন ডাকসুর প্যানেল, এই লিস্টে মোসাদ্দেক এবি জুবায়েরের নাম প্রিন্ট করে কেউ হলে দিয়েছে, উনি কোনো ধরনের তথ্য প্রমাণ ছাড়া এটার দায় ছাত্র শিবিরের উপর চাপাই দিচ্ছে। এখানে হচ্ছে ওনাদের রাজনীতির স্বরূপটা এখানে বোঝা যায়, যে নাসির ভাই কথা বলবেন, রাকিব ভাই পাশ থেকে বলবেন শিবিরের উপর দায় দিয়ে দাও। এই কাজটা যে ছাত্রদলই করে নাই মোসাদ্দেকদের উপর দায় চাপানোর জন্য, সেইটা ওনারা কিভাবে প্রমাণ? ওই সময় থেকে আমরা জানতাম মোসাদ্দেক এখানে পাশ করবে এবং ভবিষ্যতে শিবিরের হয়ে কাজ করবে। এতটা শর্ট সাইটেড আমরা ভবিষ্যৎ অনুধাবন করতে পারি? তথ্য প্রমাণ ছাড়া আপনারা 2 বছর ধরে আমি তো বললাম, আমি সেটা প্রিন্ট আউট করেছি। সেই সময় আমার সমালোচক আরেকজন আছে, এটা জানবে, সেই সময় ভাইরাল টপিক ছিল, বিভিন্ন সামাজিক মাধ্যমের পাশাপাশি বিভিন্ন নিউজ এজেন্সিতে পর্যন্ত এসেছিল, বিভিন্ন হলগুলোতে বিভিন্ন ছাত্রছাত্রীরা পর্যন্ত বলেছে, স্বীকারোক্তি দিয়েছিল নির্বাচনের দিন সকালে যখন এটা হাতে নাতে ধরা হয়েছে, যে আমাদের হলগুলোতে দিয়েছে। তবে কে দিয়েছে বলে না, হ্যাঁ আমার সমালোচকের কথার সাথে আমি একমত, এটা যে শিবির দিয়েছে এটার তো প্রমাণ নেই, কারণ শিবিরের স্বীকার করছেন। আমি স্বীকার করলাম, আমি অনিয়ারে বললাম, সারা দেশবাসী, আপনি নিজেই স্বীকার করছেন এটা শিবির করে নাই। দেখেন, সারা দেশবাসী দেখেছে। আমি সবার সামনে বলি, যেহেতু স্বীকারোক্তি দিয়েছি, ওইটাও অনিয়ারে সবাই দেখুক। এই 28 জনের মধ্যে শুধুমাত্র এই 2 জন বাইরের, এবং এই 2 জন এখন মব স্টার হিসেবে পরিচিত। গুপ্ত শিবির বলে মেরেছেন আপনারা। আপনি ধরেন আমাদের ছাত্রদলের, আমি আপনাকে বলে শাহবাগ থানায় মেরেছেন ওনারা। আমি বললাম বাকি 26 জনকে পাস করানোর জন্য আমরা কাজ করছি, তাহলে আমাদের তো প্যানেল ছিল না রে ভাই, আমাদের সম্ভবত ছাত্রদলের প্যানেল ছিল না, এজন্য শিবিরের 26 জনকে পাস করানোর পাশাপাশি আপনি ট্যাগ দিলে সমস্যা না, কিন্তু ট্যাগ দিয়ে যখন পিটাবেন পুলিশের সামনে, মিডিয়ার সামনে, দেখেন যাকে আপনি ইস্যুটাকে অন্য দিকে নিচ্ছেন, গুপ্ত বলে ওদেরকে মেরেছেন বলছেন। না না, এটা ইস্যু শাহবাগ থানায় যার সাথে ইস্যু ছিল ভাই, অন্য দিকে যাচ্ছেন। গুপ্ত বলে মোসাদ্দেক এবি জুবায়েরকে মারা হয়েছে। সেই ছেলেটাকে কিন্তু কেউ টর্চার করে নাই, যে যার আইডি থেকে ভুয়া ফটো কার্ডও যদি বলি,
তাকে নিয়ে কিন্তু ইস্যু ছিল না, তাকে বাঁচানোর জন্য বলতেছেন আপনাদের কথা অনুযায়ী অন্য একটা টক শোতে ও, আপনি fine. স্বীকার করেছেন, আপনি আপনারা স্বীকার 200 করেছেন লোক নিয়ে থানায় যে হামলা আপনি- না, না, করছেন, আপনি স্বীকার আব্দুল করেছেন। আল মাহমুদকে দেখেন, এই বাঁচানোর জন্য। এবি জুবায়ের এবং মোসাদ্দেক ফেসবুকে স্ট্যাটাস What a দিয়েছে transformation. আমরা শাহবাগ থানায় যাচ্ছি, আপনারাও আসুন, এবং সেটা অনলাইনে সকলের সামনে উন্মুক্ত। আপনি তো মব করার জন্য এখানে গিয়েছিলেন। দুর্ভাগ্যজনকভাবে 5 আগস্টের পরে যেই মবটা করতে পেরেছিলেন, 12ই ফেব্রুয়ারিতে নির্বাচনে জনগণ সেটা বুঝে গিয়েছে, এজন্য তাদের ডাকে সাড়া দেয়নি। আমি যদি তর্ক সাপেক্ষে বলি, তাদের ডাকে 5000 লোক বা 500 লোক যেত, উল্টা হয়তোবা ছাত্রদল মার খেয়ে আসতো। কিন্তু সেই পরিবেশ চেঞ্জ হয়ে গেছে বিধায় হয়তোবা মবের ডাকে উল্টো সেজন্য মবের শিকার ছাত্রদল হয়েছে। শুধু না, পায়ে আমি গোড়ালি সেটার জন্য কেটে না। দিবে। আপনি কি নিশ্চিত সেটার কোনো প্রমাণ আজ পর্যন্ত হয়েছে ছাত্রদলের কোন নেতা করেছে? ছাত্রদলের প্রমাণ নেতা করতে পেরেছেন? এমএস তাহলে কলেজের কিসের সদস্য ভিত্তিতে সচিব, হ্যাঁ, তার হাতে ছিল, আমি অস্বীকার করি না, সে চাপাতি বলেছে সহ সেটা- ছবি ভাইরাল হয়েছে। সে না, চাপাতি না, মিথ্যা কথা বলছেন কেন? তার কিরিচ। হাতে কি ছিল সেটা সে কিরিচ। কুড়িয়ে নিয়েছে, তাহলে সেটাকে এন্ডোর্স করুন। সে তো বলেছে মিডিয়াতে সাক্ষাৎকার আপনাদের দিয়েছে, কাছে- আমি সেটা আপনাদের কুড়িয়ে কাছে নিয়েছি। চাপাতি কিরিচ কোনো আমি অস্ত্র অস্বীকার না, করছি না, আপনাদের ভাই, কাছে এটা লাঠি হলো অবশ্যই অস্ত্র। না, না, আপনাকে আমি অস্বীকার করছি না। আপনাদের যে নেতাকর্মী ছিল তাদের হাতে জি। অস্ত্র ছিল, আচ্ছা। তাদের হাতেও প্রথম তাদের হাতে আমাদের- লাঠি ছিল। প্রথম, তাহলে তাদের আপনারা হাতে তো লাঠি প্রথম ছিল। আমাদেরকে মেরে ওইখান থেকে বিতাড়িত করেছেন। তাহলে কেন আপনাদের কাছে সেই লাঠি সময়- হলো অস্ত্র, কিন্তু না, না, চাপাতি সেই আর কিরিচ কোনো লাঠির অস্ত্র সাথে না। যে কিরিচ ছিল না তার প্রমাণ কি? কারণ সে তো বলেছে, যেহেতু তাকে আপনি এন্ডোর্স ভাই করছেন। ভিডিওতে দেখা আপনারা গেছে দুজন আপনাদের দুরকম নেতারা- দাবি করবেন, আসলে আপনাদের এটা নেতারা- এখানে দেখেন। সমাধান হওয়ার বিষয় না। আপনাদের দুজনের তর্ক চলতে থাকবে এই বিষয়ে, আসলে দুজন দুজনকে দোষারোপ করবে। আমি আবারও আসবো আপনার কাছে। সৈকত আরিফ, আপনার কাছে আসতে চাই। যে আলোচনাটা দিয়ে শুরু করছিলাম, যে এই যে শিক্ষকদের অসম্মান করার যে অভিযোগ উঠেছে, এটি আসলে এই দুজন ডাকসু নেতা মোসাদ্দেক এবং এবি জুবায়ের শুধুমাত্র তাদের বিরুদ্ধে যে তা কিন্তু নয়। ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্রের বিরুদ্ধে শিক্ষককে অসম্মান করার অভিযোগ এসেছিল, এবং 5ই আগস্টের পর থেকে আমরা বিভিন্ন সময় সারা দেশে শিক্ষকদের হেনস্থা করা দেখেছি, মারধরের ঘটনা মহামারী আকার ধারণ করেছে, এগুলো দেখেছি। এখন শিক্ষকদের হেনস্থায় যে ছাত্র রাজনীতির দায় কতটুকু আর শিক্ষকদের দায় কতটুকু, এটি যদি ব্যাখ্যা করেন। ধন্যবাদ। আমি স্টার নিউজে আমাকে যারা দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাই। একটা বিষয় আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে, যে বিগত ফ্যাসিস্ট আমলেও আমরা দেখেছি যে অনেক সময়ে একটা গণতান্ত্রিক আন্দোলনে দেখা যেত যে শিক্ষকরা এমন ভূমিকা নিতেন, এবং সেই ভূমিকার কারণে অনেক সময় তাদের সাথে নানা ধরনের তর্ক বিতর্ক এই ধরনের ব্যাপারগুলো ঘটতো, এবং সেই সময়ের ফ্রেমিংটা অনেক ক্ষেত্রে এরকম ছিল। যেরকম আমার একটা সহজ কথা মনে পড়ে, আমরা সম্ভবত একটা নিপীড়ন বিরোধী আন্দোলন করছিলাম। তো সেই নিপীড়ন বিরোধী আন্দোলনে যখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি কার্যালয় অভিমুখে বিক্ষোভ করছি, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসির যে বাসভবনের গেট, স্বাভাবিকভাবে যেটা হয় যে ভিসি যদি মনে করেন যে তিনি শিক্ষার্থীদের ঢুকতে দেবেন না, ফলে তিনি পুলিশ ডাকতে পারেন, অন্য ধরনের প্রশাসনিক ব্যবস্থা নিতে পারেন। কিন্তু আমরা তখন দেখছিলাম যে কিছু সংখ্যক ছাত্রলীগের গুন্ডাপান্ডা যারা পরবর্তীতে ইউনিভার্সিটির টিচার হবেন, তাদেরকে সেখানে দাঁড় করায় দেওয়া হলো, এবং এরপরে পুরো জিনিসটা ছড়ানো হলো যে শিক্ষকদের সাথে আসলে নানা রকমভাবে বেয়াদবি করা হয়েছে। ডাকসুর নেতৃবৃন্দ এবং জুবায়েরের মোসাদ্দেকের ক্ষেত্রে যে ছবিটা ভাইরাল হয়েছে, আপাত দৃষ্টিতে ছবিটা দৃষ্টগত নিশ্চিতভাবেই, এবং এটা আমাদের স্বাভাবিক যে নর্মস সেটারও বিরুদ্ধে গেছে। কিন্তু একটা বিষয় আরেকটা বিষয়টা গুরুত্বপূর্ণ, যে মোসাদ্দেকের আগের ইতিহাস থেকে শুরু করে সমস্ত কিছু আমরা বাদ রাখি। মোসাদ্দেক একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তার উপরে ছাত্রদল হামলা করেছে, সেটা নিয়ে তারা তারা থানায় গিয়েছেন, সেই মামলাটা নেওয়া হয় নাই, ফলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তারা গিয়েছেন। এবং এইটা ছাত্র রাজনীতির, এটা নিশ্চয়ই কাম্য না, কিন্তু এটা খুব অস্বাভাবিকও না যে অনেক সময় আসলে নানা রকমভাবে এটার ক্ষেত্রে কিছু উত্তেজনা ছড়াতে পারে। এটা না হইলে ভালো হইতো, কিন্তু আমি বলতেছি যে এইটা অনেক সময় ঘটতে পারে। দ্বিতীয়ত একটা বিষয় হচ্ছে যে 5 আগস্টের পরে আপনি যেটা বলছিলেন যে সারা দেশে আমরা শিক্ষকদের উপরে নানা ধরনের মব থেকে এই বিষয়গুলো দেখেছি। এটা সত্য যে 5 আগস্টের পরে নানাভাবে নানা জায়গাতে শিক্ষকদের উপর নানা রকমভাবে মব হয়েছে, এবং এইটার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখছি যে এটা আসলে ফ্যাসিবাদী দোসর হিসেবে যতখানি করা হচ্ছে, তার চেয়ে অনেক বেশি করা হয়েছে কিন্তু ওই প্রতিষ্ঠানগুলো দখল করার জন্য। এবং বিগত ইন্টারিম সরকারের সময়ে যারা ওই সরকারের পুষ্ট নানা রকমভাবে যোগাচ্ছিলেন, বিশেষত এনসিপি জামাত রাজনৈতিক দল হিসেবে, আমরা দেখেছি তাদের সার্কেলের লোকজনে নানা রকমভাবে বিভিন্ন প্রতিষ্ঠান দখল করার স্বার্থে তারা গিয়ে কে আওয়ামীপন্থী কে বিএনপিপন্থী এই ধরনের আলাপ আলোচনাগুলো উস্কে দিয়ে তারা এই ধরনের মবগুলো করার চেষ্টা করেছেন। আমি একটা আলাপে একটু গুরুত্বপূর্ণভাবে আসতে চাই, যেটা নিয়ে এখানে আলোচনা হইলো যে এবি জুবায়ের বা মোসাদ্দেক উনি শিবিরের প্যানেলের ছিলেন কিনা। দেখেন, আমরা যারা ছাত্র রাজনীতি করি, ডাকসু নির্বাচনের দিন এটা বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্র তো বটে, সারা দেশে এটা নিশ্চিত ছিল যে এবি জুবায়ের এবং মোসাদ্দেক আসলে শিবিরের প্যানেলের
ক্যান্ডিডেট, কিন্তু একটা বাস্তবিক কারণটা আমি পরে বলছি। মানে ওই ছাত্র সংসদ নির্বাচনের আগেই আপনারা এটা জানতেন? না, মানে ইলেকশনে ওই যে যেটা দেখালেন এটা তো সত্য যে এটা ইউনিভার্সিটির ছাত্রদের কাছে এসেছে। আচ্ছা, এবং এটা খুবই অর্গানাইজলি এসেছে, প্রত্যেকটা ভোট কেন্দ্রের সামনে এসেছে, হলে হলে গেছে, ফলে মানে সবাইকে জানানো হয়েছে। সবাইকে জানানো হয়েছে। এবং এটা কিন্তু খুব সহজ ব্যাপার না। ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এতগুলো হল থেকে শুরু করে প্রত্যেকটা সেন্টারে যাওয়া, এটা কিন্তু সামান্য কিছু ছেলে পেলে, ধরেন 10টা ছেলে পেলে মনে করলো যে আমি ইলেকশনের নির্বাচন শুরুর আগে 10 মিনিট এটা করে ফেলবে, এটা সম্ভব না। ফলে এটা খুবই অর্গানাইজড। আপনার কাছে মনে হচ্ছে এটা সেন্ট্রালাইজড এবং এটা খুবই অর্গানাইজড ফোর্স, যদি অর্গানাইজড ফোর্স, আমি পলিটিক্যালি এটা মনে করি। দ্বিতীয়ত হচ্ছে যে এবি জুবায়ের এবং মোসাদ্দেককে কেন এই কাঠামোর বাইরে থেকে এনে এটা করানো হলো, এটার একটা গুরুত্বপূর্ণ কারণ আছে। ছাত্রলীগের আমলে বাংলাদেশে ছাত্রলীগ যখন ক্যাম্পাসগুলোতে বিরোধীদের উপর মারলে, আক্রমণ করলে, তো সেটা তো ছাত্রলীগের দায় হইতো। ফলে তখন মুক্তিযুদ্ধ মঞ্চ নামে একটা সংগঠন গড়ে তোলা হয়েছিল, আমাদের সকলেরই স্মরণে থাকা দরকার, বা আমাদের নিশ্চয়ই স্মরণে আছে। মুক্তিযুদ্ধ মঞ্চের কাজ ছিল হচ্ছে রাজনৈতিক বিরোধীদের উপরে টর্চারটা করা। ফলে তখন ছাত্রলীগের সভাপতি, সেক্রেটারিরা বলতেন আমরা তো হামলাটা করি নাই, হামলাটা করেছে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতারা। ফলে এইরকম একটা দায় মুক্তি যাতে তারা পারেন, এই জন্যই আসলে এই কাজটা করা হয়েছে। এবং আমি এটা মনে করি এটা খুবই পরিকল্পিতভাবে করা হয়েছে। এবং একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ যে 5 আগস্টের আগ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় যতগুলো মব করা হয়েছে তার সবগুলোর সাথে নানা রকমভাবে এবি জুবায়ের, মোসাদ্দেক যুক্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের কাম ধরে উঠবোস করানো হয়েছে। ডাকসুর সর্বমিত্র চাকমার সদস্য যিনি শিবিরের প্যানেল থেকে, তিনি এটার সাথে যুক্ত। ডাকসুকে কিন্তু এই ব্যাপারে আমরা কোনো ব্যবস্থা নিতে দেখি নাই। এমনকি এইবার মানে নতুন নির্বাচিত সরকারের পরে যখন শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজানো হচ্ছিল শাহবাগে, তখন সেখানে যে আমরা মপ করতে দেখছি না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীকে ইমি আপাকে গ্রেপ্তার করা হয়েছে। ইমি আপার বিগত সময়ের যদি আমরা ধারাবাহিকতা দেখি, ইমি আপা এখানে ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ সময় লড়াই করেছেন। জুলাইয়ে তিনি সক্রিয় ছিলেন। জুলাইয়ে সক্রিয় থাকার পরে তিনি সেখানে শেখ মুজিবুরের ভাষণ বাজিয়েছেন। সেটা অনেকের ভালো না লাগতে পারে, আপনার পছন্দ না হইতে পারে, কিন্তু আপনি সেখানে গেলেন, সেখানে গিয়ে তাকে গ্রেপ্তার করাইলেন এবং তার সাথে থাকা ছেলেপেলেকে তারা হতেছে যে প্রহার করলেন। কিন্তু এর পরবর্তীতে কিন্তু আমরা দেখলাম না যে এখানে ডাকসুর ভিপি সাদিক কায়ুম বা ফরাদ বা ডাকসুর কোনো নেতৃবৃন্দ গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা শিক্ষার্থীর পক্ষে তারা কথা বললেন। এই বিষয়গুলো কিন্তু নানা রকম ভাবে আবারও আসবে আপনার কাছে সৈকত আরিফ। রেজাউল করিম শাকিল, যে কথাগুলো নিয়ে আসলে তর্ক বিতর্ক আপনাদের দুজনের মধ্যে চলছিল, সেই বিষয়গুলো অনেকখানি আসলে পরিষ্কার করে দিলেন সৈকত আরিফ। যে অভিযোগটা উঠেছে যে আসলে আপনারা বলছেন স্বতন্ত্র প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন মোসাদ্দেক এবং এবি জুবায়ের, কিন্তু তাদের হয়ে প্রচারণা চালানো হয়েছে আপনাদের দল থেকে বা ছাত্র শিবির থেকে প্রচারণা চালানো হয়েছে। এই বিষয়টি নিয়ে আমি আরও একটু বিস্তারিত শুনতে চাই। এবং ইমির ঘটনাটা যেটি ঘটলো, এরপরে ডাকসু থেকে আপনারা কি ব্যবস্থা গ্রহণ করেছেন? আপনাদের ডাকসুর তো নিজস্ব কিছু কর্মকাণ্ড থাকবে এ ধরনের মব ভায়োলেন্সের পরে, সেখানে আপনারা কি ব্যবস্থা গ্রহণ করেছেন? দেখুন, আমি আমার প্রথম বক্তব্যে এটি স্পষ্ট করেছি যে মোসাদ্দেক এবং এবি জুবায়ের তাদেরকে যে নানান ধরনের মবের ব্যাপারে অভিযুক্ত করা হয়, তারা যদি কোনো ধরনের ক্রিমিনাল অফেন্স করে থাকে তার বিরুদ্ধে অ্যাকশন নিলে আমরা সেখানে কোঅপারেট করব। শুধুমাত্র কথার কথা হিসাবে বারংবার ডাকসু অ্যাকশন নেবে না, ডাকসুর একটা বডি, আপনার নেতারা সেই ডাকসুর কথা বলছি, মানে আমরা কোঅপারেট করব। মানে মোসাদ্দেক এবি জুবায়েরকে যদি কেউ ক্ষতিকর মনে করে, তার কোনো অ্যাকশনে যদি তারা করেন কিনা, সরি টু ইন্টারাপ্ট, আমার কাছে মোসাদ্দেক এবং এবি জুবায়েরের এমন কোনো ডকুমেন্ট নাই যে মোসাদ্দেক এবি জুবায়ের কারোর উপর হাত দিয়েছে। উনি একটা বিষয় বলেছেন ইমি আপার ব্যাপারে। ইমি আপা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলেন, ওনার প্রতি আমাদের শ্রদ্ধা আছে। ইমি আপা ওনাকে এভাবে আমরা ধরে নেই যে এই দুজন করেন না। আমার কথাটা শেষ, আমি ইমি আপার ব্যাপারে যাই। মোসাদ্দেক এবং এবি জুবায়ের এমির ঘটনার সাথে জড়িত না আমরা ধরে নিলাম, কিন্তু ওরা ছিল ওখানে, ওরা ছিল ওখানে, কিছুক্ষণের জন্য ধরেও নেই যে তারা ছিল না বা জড়িত ছিল না। তারপরও এই ঘটনার পরে আপনারা কি ব্যবস্থা গ্রহণ করেছেন সেটি জানতে চাচ্ছি, যেই হোক না কেন সেটি। দেখুন, সেদিন আসলে শাহবাগে কি হচ্ছিল, শাহবাগে ছাত্রলীগের কিছু নেতাকর্মী তারা এসে শেখ মুজিবের ভাষণ বাজাচ্ছিল। তো মোসাদ্দেক এবং এবি জুবায়ের সেটি থামানোর জন্য সেখানে যায়। ইমি আপা সেখানে ছিল, ওনার সাথে সরকার তাদেরকে দিয়ে দিয়েছিল, আমাকে শেষ করতে দেন, সরকার এই দুজনকে দিয়ে দিয়েছিল এটা আটকানোর জন্য। মোসাদ্দেক এবি জুবায়ের সেখানে যায়, ইমি আপাও সেখানে ছিলেন। তিনি চাচ্ছিলেন যে এখানে ভাষণ বাজবে, মোসাদ্দেক জুবায়েরদের সাথে তাদের বাকবিতণ্ডা যে বাজবে না। ভাই একটু আগে যেটা বললেন যে এই ধরনের পরিস্থিতিতে প্রচণ্ড উত্তপ্ত হইতে পারে এবং বাকবিতণ্ডা হয় অনেক বেশি, কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যেটাকে ওনারা বলছেন যে মব, সেই মবেও মোসাদ্দেক এবং এবি জুবায়ের ইমি আপার গায়ে হাত দেয়নি। আমরা হাত দেয় না, আমরা হাত দেয় না, কিন্তু বাকিদের যারা ছিলেন তাদের উপরে
দেখুন, আমি ব্যক্তিগতভাবে ইমি আপাকে এই ধরনের ঘটনায় পুলিশ গ্রেফতার করুক কিংবা পুলিশের কাস্টডিতে থাকুক, আমি এটা সমর্থন করি না। এই ব্যাপারে আমাদের উচিত ছিল রাষ্ট্রকে জিজ্ঞাসা করা, থানা পুলিশকে জিজ্ঞেস করা যে কোন অপরাধের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। করেছেন এখন পর্যন্ত প্রশ্নটা? কিন্তু মোসাদ্দেক এবং এবি জুবায়েরকে ইমি আপার গায়ে হাত দিয়েছে মর্মে ওনারা যে দাবি করছেন, এটা সত্যি না। আচ্ছা, কেউ বলি না গায়ে হাত ইমির দেওয়া গায়ে হাত এখানে দেওয়া। আমরা কিছু এখানে ব্যক্তিগতভাবে আপনি আপনার মতামত জানালেন, আপনার দলীয় মতামতটা কি আসলে? আমরা অন্যায়ভাবে কাউকে গ্রেফতার করার পক্ষে না। এটা আমাদের সব সময়কার স্ট্যান্ড, এটা যে কাউকে কোনো ধরনের অভিযোগ ছাড়া, ক্রিমিনাল অফেন্স ছাড়া কেউ গ্রেফতার করতে পারবে না। জি, আজিজুল হক জিয়ন, আপনার কাছে আসবো। যে এমির ঘটনাতে তারা বলছেন যে এই বিষয়ে তাদের দায় আমরা দেখতে পাচ্ছি না, আপনি কি এই বিষয়ে কিছু যোগ করতে চান কিনা? জি, অবশ্যই যোগ করতে চাই। উনি নিজে একটু আগে স্বীকার করেছে যে এই ধরনের সিচুয়েশনে উত্তেজনা থাকে। মজার বিষয় হচ্ছে এমির সাথে যেটা হয়েছে সেখানে উত্তেজনা থাকে, কিন্তু শাহবাগে রিসেন্ট টাইমে যেটা হয়েছে সেখানে উত্তেজনা থাকে না। যে ইস্যুটা হয়েছে, আমি তর্কের এমির গায়ে কেউ হাত দিয়েছে? আপনি আবার একই জায়গায়, ইমি যদি মেয়ে না আপনারা তো হতো শাহবাগে হাত দিয়েছেন সাথের ভাই। বাকি তিনজনকে পিটিয়েছেন, সে মেয়ে না হলে তাকে পিটাতেন না, তার 6 জন নিশ্চয়তা কি? সাংবাদিককে পর্যন্ত আপনি পিটিয়েছে। দেখেন, আপনি আপনারা 6 জন সাংবাদিককে চারজনের মধ্যে পিটিয়েছেন। শুধুমাত্র একজন মহিলা বিদায় বা মেয়ে হিসাবে কিন্তু সে ফিজিক্যালি অ্যাসল্টের শিকার হয় না। ওরা বাকি তিনজনকে কোথাও কারো গায়ে আমি হাত শেষ দেয়নি। করছি। আপনারা সেখানে আপনি বারবার- আপনার বক্তব্য দ্বিচারিতা করবেন না। আপনি নিজের বক্তব্যে বলেছেন যে এই ধরনের সিচুয়েশনে উত্তেজনা হয়, তাহলে শাহবাগে 2 দিন আগে যেটা হচ্ছে সেখানে তো আরো বড় উত্তেজনা হওয়ার কথা। সেখানে আমি তর্ক সাপেক্ষে ধরে নিয়েছি এটা ভুয়া ফটো কাট ছিল, কিন্তু তখন পর্যন্ত সারা দেশের সবার কাছে স্বীকৃত ছিল না এটা ভুয়া। এটা স্বীকৃত হতে হতে রাত হয়েছে, তখন উত্তেজনার মধ্যে কেন এই মবস্টার দুইজনকে পাঠান? আমি শেষ করছি। সন্ধ্যার আগে এটা প্রমাণিত হয়েছে। না, এটা শেষ করি। সন্ধ্যার আগে এটা প্রমাণিত হয়েছে। আপনারা রাত 8টায় হামলা করছেন। আমি শেষ করি। আপনারা রাত 8টায় হামলা করছেন। সন্ধ্যার আগে এটা প্রমাণিত হয়েছে। মবস্টার এবি জুবায়ের এবং মোসাদ্দেককে পাঠিয়েছেন তাদেরকে সেভ করার জন্য। কেন সাদিক কায়েম এবং এসএম ফরহাদকে পাঠালেন না? তারা তো ডাকসুর বিপিজিএস হিসেবেও যেতে পারতো, এবং যেহেতু ওই ছেলেটা আপনাদের সংগঠনের একজন সক্রিয় কর্মী, তার জন্য আপনাদের সংগঠনের নেতা হিসেবে তারা যেতে পারতো। সেজন্য তাদেরকে কিন্তু পিটিয়ে দিবেন? সেজন্য আপনি সেজন্য কথা তাদেরকে বলতে পিটিয়ে দিন, আমি দিবেন? সেজন্য বলছি না। আপনারা কিন্তু আর্গুমেন্ট করতে পারতেন। ইচ্ছাকৃতভাবে করেছেন, এটা উদ্দেশ্য ছিল। আপনারা আর্গুমেন্ট করতে পারতেন। আপনারা তাদেরকে আপনারা হাত দিলেন জানেন কোন বুঝে? 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর আপনাদের সাংবাদিকরা ছবি তুলতে গেছে, আপনারা সাংবাদিকদের পর্যন্ত সাংবাদিকদের পিটিয়েছেন। মধ্যে আপনাদের এই গুপ্ত শিবির আছে। ঢাকা এবং ইউনিভার্সিটি ঢাকা সাংবাদিক মেইলের সমিতির একজন 6 জন সাংবাদিককে 6 পিটিয়েছেন। জন না, একজন সাংবাদিক হয়ে ঢাকা কিভাবে ইউনিভার্সিটি সাংবাদিক আমি তো সমিতির বললাম, গায়ে হাত একজন দিয়েছেন আপনারা। সাংবাদিক হয়ে কিভাবে একজন ছাত্রনেতার উপর হাত দেখুন, তুলতে ট্যাগিং পারেন? দেখুন, আমি সাংবাদিকদেরকে on গুপ্ত air এ শিবির বলছি। বলছে। Please, ঢাকা আমি on ইউনিভার্সিটি air এ সাংবাদিক বলছি। সমিতিকে গুপ্ত শিবির বলছে। আমি কেন বলছি? কারণ ছাত্র দলের এইখানে ঝামেলা যদি হয় আপনারা আমার সাথে সরাসরি থার্ড পার্টি হিসেবে যে দর্শক শ্রোতারা বুঝবে, আপনি একটা সংগঠন করেন, আমি একটা সংগঠন করি, এখানে ইস্যু আপনারা আমার মধ্যে। তৃতীয় পক্ষ সাংবাদিক হয়ে এসে যদি আপনার বা আমার পক্ষে হয়ে বিপক্ষে কারো গায়ে হাত তোলেন, সাংবাদিক তার মানে সমিতি সে কি? তৃতীয় পক্ষ? ভাই, সাংবাদিক সমিতি না। আপনি কেন এটাকে গুপ্ত শিবির? কে সাংবাদিক? আপনি সব সাংবাদিককে তো আমরা গুপ্ত বলছি না, যে গুপ্ত তাকেই বলছি। না হলে কেন সে কোনো কারণ ছাড়া প্রথমে, এবং সেটার ভিডিও ফুটেজ আছে, আপনাকে আরেকটা শোতে আপনি আমার আমি আশা করি বাংলাদেশের সব সাংবাদিকরা দেখবেন আপনারা কিভাবে সাংবাদিকদেরকে আমি accuse সব করতেছেন। সাংবাদিককে বলি নাই, আপনি এবং এটাকে কিভাবে tagging মিসকোট দিচ্ছেন। করবেন না। এই যে দেখেন আপনাদের এই বাজে টেন্ডেন্সিটা আছে। আমরা কিন্তু দেখেন গুপ্ত কাকে বলছি, প্রকৃত শিবিরকে তো আমরা গুপ্ত বলছি না। আপনাদের মাসুদুর রহমান, সরি ভুল করেছি, মাসুদ সাহেব যেটা শিবিরের সাবেক সভাপতি ছিলেন, উনি আমার জেল পার্টনার ছিলেন, তাকে তো প্রকাশ্য শিবির হিসেবে জানি, এবং আজ পর্যন্ত উনাকে তো গুপ্ত শিবির বলিনি। যাকে আমরা চিনি না তাকে বলছি। এই সাদিক কায়েম, এসএম ফরহাদরা 5 আগস্টের আগ পর্যন্ত ছাত্রলীগ হিসেবে ছিল এবং জয় বাংলা স্লোগান দিয়েছে, মিছিল করেছে, পদ নিয়েছে। 5 আগস্টের পরে আবির্ভূত হয়েছে। শেখ হাসিনা যদি পালিয়ে না যেত, তাদের পরিচয় কি থাকতো? জি, আমি সেটা বুঝতে আপনি পেরেছি। বলবেন। এই যে আপনারা ছাত্র শিবিরের নামে গুপ্ত একটা অভিযোগ করেন, গুপ্ত রাজনীতির অভিযোগ করেন, আমরা শুনে এসেছি এবং অনেকেই বলে থাকেন এটি। আপনাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে হল দখলের চেষ্টা। এখন ছাত্র শিবিরের যদি হয় যে গুপ্ত রাজনীতির অভিযোগ, যেটি আসলে তাদের আসলে এখন এই মুহূর্তে গুপ্ত রাজনীতি করার প্রয়োজন আছে কিনা সেই প্রশ্নে আমি আসবো, কিন্তু আপনাদের এই সরকার গঠনের পর থেকে হল দখলের যে প্রচেষ্টা চলছে, এই বিষয়টিকে আপনি কিভাবে বলবেন? বিভিন্ন সময় আমরা দেখেছি যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে হল দখলের চেষ্টার আপনাকে কারণে। আমি দায়িত্ব নিয়ে বলছি, 5 আগস্টের পর থেকে আজকে পর্যন্ত ছাত্রদল কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো হল দখল করতে যায়নি, কোনো মববাজি করতে যায়নি, কোনো জায়গায় অস্ত্রের জনজানানি দেখায়নি যে আজকে আমাদের এই ক্যাম্পাসের এই হলটা দখল করতে হবে। আমরা 5 আগস্টের পরবর্তীতে 2025 সালের 3 আগস্ট শাহবাগ চত্বরে কিন্তু সমাবেশ করেছি। সেইখানে আমাদের ছাত্রদলের পক্ষ থেকে 9টি দফা, 9টি কমিটমেন্ট ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে করেছি, যেখানে আমরা সরাসরি সেই প্রোগ্রামে কিন্তু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান যিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন আমাদের ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান। সেখানে আমরা বলেছি কোনো গণরুম গেস্ট রুম থাকবে না, কোনো জোরপূর্বক মিছিলে নেওয়ার টেন্ডেন্সি থাকবে না, ছাত্রছাত্রীদের ইচ্ছার বিরুদ্ধে ওই সংগঠনের রাজনীতি করার জন্য যে প্রবণতাটা তৈরি হয় সেটা করা হবে না। স্বইচ্ছায় যদি কেউ আসে সেক্ষেত্রে আচ্ছা, করব। স্বেচ্ছায় যদি হয় তাহলে রুয়েটের শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে 1 2 3 4 পলিটিক্স নো মোর। সাধারণ ছাত্ররা যদি আপনাদের কাউকে না চায়, তো ছাত্র রাজনীতি না চায়,
হয়েছে, তাহলে জোর করে রাজনৈতিক এজেন্ডা চাপিয়ে আপনি দিয়েছেন এই যে কেন? এইখানে তো মূল টুইস্টটা লুকিয়ে আছে। এই স্লোগানটা বুয়েটেও দিয়েছিল নির্বাচনের আগেও, সেটা সেইখানেও দিয়েছে। আপনি জানেন এই কুয়েটেরই কিন্তু সাবেক ছাত্র, বর্তমান ছাত্র শিবিরের যিনি সভাপতির দায়িত্ব পালন করছেন নুরুল হক সাদ্দাম, ছাত্র রাজনীতি নিষিদ্ধ ছিল, ওইখান থেকে উঠে ছাত্র শিবিরের প্রেসিডেন্ট হয়েছে। আপনি কি বলেন ছাত্র শিবিরকে একদিন এসে হঠাৎ করে চেয়ারে বসা যায়? তারা তো সাংগঠনিক ক্যাডার ভিত্তিক স্ট্রাকচার আছে। সেই সময় নিষিদ্ধ থাকা অবস্থায় উনি ওনার সাংগঠনিক কার্যক্রম চালিয়ে গিয়েছেন, যেটা আমাদের মধ্যে নাই। আরেকটা বিষয় হচ্ছে, আপনি প্রকাশ্য রাজনীতিতে আমাদের প্রত্যেকটা জায়গায় কিন্তু নিজস্ব কমিটি পাবলিশ। এখন ধরেন আমি যদি কোনো অপকর্ম করি, আপনি কিন্তু সরাসরি দায় দিতে পারবেন এটা ছাত্র দলের, কিন্তু আমার পরিচয় যদি গোপন থাকে, আমি কোনো অপকর্ম করলে কিন্তু আমাকে বললে আমার সংগঠন বলবে সে তো আমার দলের কেউ না। তারা এই কাজটাই করে আসছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক ছিলেন তখন মাজারুল ইসলাম, ছাত্র রাজনীতি চাইনি ক্যাম্পেইন চালিয়েছেন 5 আগস্টের পরে। তিতুমির কলেজ ছাত্র শিবিরের সেক্রেটারি মুনতাসির আনসারি তিতুমির কলেজের ছাত্র রাজনীতি চাই না ক্যাম্পেইন চালিয়েছেন। তারপরে রাজশাহী মেডিকেল কলেজের সভাপতি হয়েছিলেন রমিজ মুত্তাকিন, সম্ভবত নামটা যদি ভুল না করি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি সুমন সেক্রেটারি রাকিব। তারা বিভিন্ন সময় ছাত্র রাজনীতি চাই না ক্যাম্পেইন চালিয়েছে। পরবর্তী এটাই বলছি, কারণটা কি? একমাত্র ছাত্র রাজনীতি যদি নিষিদ্ধ থাকে, গোপনে রাজনীতি করার শুধুমাত্র একমাত্র এখতিয়ার এবং অতীত অভিজ্ঞতা তাদের আছে, তারা তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারবে। এবং আমরা চাই সব জায়গায় প্রকাশ্য রাজনীতি হলে সেটা সবার জন্য উন্মুক্ত থাকবে, তখন ছাত্রছাত্রীরা বেটার অপশন খুঁজে পাবে। ধরেন আমরা 3টা সংগঠনের 3 জন এখানে আছি, আমরা যদি কাজের মাধ্যমে প্রকাশ করতে পারি, প্রমাণ করতে পারি কে ভালো, তাহলে ছাত্রছাত্রীরা তার দিকে ধাবিত হবে। কিন্তু যখন গুপ্ত থাকবে, গোপন থাকবে, আমরা কেউ করতে পারবো না, কিন্তু আমার সহ আলোচক উনার দল গোপনে করতে পারবে, তাহলে এখানে কি আমাদের ইভেন্ট সমান সুযোগ পাচ্ছি? আমরা সেজন্য চাচ্ছি প্রকাশ্য রাজনীতি আসুক, গুণগত পরিবর্তন আসুক। এই যে আমাকে যে এলিগেশনটা প্রথম করেছিলেন যে হল দখল, জোরপূর্বক ভাবে অন্যের জায়গা দখলের যে জায়গা, সেটা থেকে আমরা যেমন বেরিয়ে আসছি, ভবিষ্যতে আমরা সহ সরকারি দলের সুযোগ থাকা সত্ত্বেও আমরাও নিতে পারবো না, নিব না, অন্যরাও নিতে পারবে না। সেই ইভেন্ট সমান সুযোগটা সবার জন্য উন্মুক্ত হোক, তাহলে ছাত্রছাত্রীরা তাদের পছন্দের জায়গা হিসেবে, আস্থা হিসেবে যে কোনো ছাত্র সংগঠনকে বেছে নিতে পারবে। সৈকত আরিফ, আপনার কাছে আসছে, এই যে শিক্ষার্থীদের আস্থা অর্জনে রাজনৈতিক দলগুলো আসলে কোনো কাজ করে কি, যে কারণে তারা রাজনীতি করতে চাইবে এমন বিষয় ঘটবে? কারণ বেশিরভাগ সময় আমরা দেখছি যে ছাত্র রাজনীতির প্রতি শিক্ষার্থীদের এক নেতিবাচক মনোভাবের সৃষ্টি হচ্ছে, এর কারণ কি? ধন্যবাদ। ছাত্র রাজনীতির ক্ষেত্রে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ ছিল যে বাংলাদেশের ছাত্র রাজনীতির একটা ঐতিহাসিক ভূমিকা আছে, কিন্তু এখানে বিশেষত দলীয় লেজুর ভিত্তির রাজনীতি সবসময় আসলে এমন জায়গা হল দখল, ক্যাম্পাস দখলের রাজনীতিকে কেন্দ্র করে আবর্তিত হওয়াতেই এইখানে আমরা দেখেছি যে শিক্ষার্থীদের এই রাজনীতির প্রতি একটা বিতৃষ্ণার জায়গা আছে। এবং বিশেষত বিগত ফ্যাসিবাদী আমলে ক্যাম্পাসগুলোতে যেভাবে গণরুম, গেস্ট রুম নির্যাতন হয়েছে, শিক্ষার্থীকে রাতে দাঁড় করিয়ে রেখে মেরে ফেলা হয়েছে, আবরারকে খুন করা হয়েছে, ফলে একটা স্বাভাবিক ছাত্র রাজনীতির একটা ট্রমা শিক্ষার্থীদের মধ্যে ছিল। এবং 5 আগস্টের পরে এখানে যেহেতু একটা ছাত্র আন্দোলনের মধ্য থেকে একটা অভ্যুত্থান হয়েছে, আমরা আশা করেছিলাম যে ছাত্র রাজনীতির একটা গুণগত সংস্কারের প্রশ্নগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করব। কিন্তু সংকটের কারণ হচ্ছে যে, সংকটের জায়গাটা হচ্ছে যে এই আলোচনাটা আমরা করতে পারি নাই কেন? দেখেন, 5 আগস্টের পরে যখন জুলাই আন্দোলন, আগস্টে অভ্যুত্থানের শেষের সরকার যখন গঠন হইল, তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সকলের প্ল্যাটফর্ম, আমরা সকলে সেখানে কাজ করেছি, সেটার একটা বৈঠক ছাত্র সংগঠনগুলোর সাথে হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এবং সেই বৈঠকে দীর্ঘ সময় পরে ছাত্র শিবির ওপেনে সেই বৈঠকে অংশগ্রহণ করেছিল। এবং সেইখানে কিন্তু ছাত্র রাজনীতির একটা গুণগত সংস্কারের প্রশ্নটা নানা রকমভাবেই সামনে এসেছিল। কিন্তু আমরা দেখলাম যে পরের দিন থেকেই হঠাৎ করে ক্যাম্পাসের ছাত্র রাজনীতি বন্ধের দাবিগুলো নানা রকমভাবে শক্তিশালী হয়ে উঠতে শুরু করলো। এবং এই সময়ে যে সংস্কারের আলাপটা তোলা সম্ভব ছিল, সংস্কারের প্রশ্নগুলো তোলা সম্ভব ছিল, ছাত্র রাজনীতির কী কী সংস্কার করা দরকার, সেই আলাপ আলোচনাগুলো দরকার ছিল, এবং যেটা দিয়ে আমরা শিক্ষার্থীদের কাছে আসলে আরও গ্রহণযোগ্য হইতে পারতাম, সেটা কিন্তু করা গেল না। পরবর্তীতে এইটা কেন করা হয়েছে, এই প্রশ্নের উত্তর কিন্তু এখন শিবিরকে দেওয়া উচিত। কারণ 5 আগস্টের পরে আমরা দেখেছি যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের আন্দোলন যারা করছেন তারা সকলেই পরবর্তীতে শিবিরের নেতৃবৃন্দ হচ্ছে, যেরকম উনি কিছু প্রমাণ দেখাইলেন। এবং এইটার কারণে তখন অন্য ছাত্র সংগঠনগুলো তারা কি করলেন যে তারা কিভাবে এখানে ছাত্র রাজনীতি রক্ষা করা যায়। কারণটা হচ্ছে যে এখানে গোপন রাজনীতির, গুপ্ত রাজনীতির একটা অতীত অভিজ্ঞতা ছাত্র শিবিরের আছে, ফলে সে এখানে ছাত্র রাজনীতি বন্ধ করে দিলে সে নিজে ক্যাম্পাসটা দখলে রেখে বাকি সবাইকে বের করে দিতে পারে। এইরকম একটা পরিস্থিতির পরিকল্পনা তাদের দিক থেকে ছিল। ফলে এখানে ছাত্র রাজনীতির সংস্কারের প্রশ্নটা কিন্তু আমরা নানা রকমভাবে তুলেছি, কিন্তু সেটা করা সম্ভব হয় না। এখন ক্যাম্পাসে কেন সংঘর্ষের ঘটনাগুলো ঘটছে এই কারণে যে ইন্টারিম সরকারের সময়ে এই কাঠামোগুলো তারা অক্ষুণ্ণ রেখে ক্যাম্পাসগুলো তারা দখলে রেখেছেন। দেখেন, তারা সাধারণ শিক্ষার্থী বারবার বলতেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৈত্রীর যে তৎকালীন সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল, তাকে রীতিমতো হল থেকে, তিনি একজন হলের নিয়মিত শিক্ষার্থী, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করেন, তাকে হল থেকে মব করে বের করা হয়েছে। এইরকম ঘটনা আমরা আরও অনেকগুলো দেখেছি এই সময়।
ফলে এখানে ছাত্র রাজনীতির যে গুণগত সংস্কারের প্রশ্নটা ওই সময় সামনে আসতে পারতো, সেটা আসলে এই গুপ্ত রাজনীতির কারণে আসতে পারে না। ফলে এখানে ছাত্র সংস্কারের যে রাজনীতি সংস্কারের যে সম্ভাবনা তৈরি হয়েছিল, আমি বলবো যে সেটা নষ্ট করার জন্য শিবির এককভাবে গুরুত্বপূর্ণভাবে সেটা দাবি তারা এটা নষ্ট আবার আসবো করেছে। আপনার কাছে। রেজাউল করিম শাকিল, দুজন সহ আলোচকের কাছ থেকে একই ধরনের অভিযোগ আমরা পেয়েছি যে ছাত্র শিবির ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার জন্য ক্যাম্পাসে কাজ করেছে এবং তারা এর পক্ষে অবস্থান নিয়েছে। আপনি কি এই বিষয়ে একমত কিনা? আমি এ বিষয়ে একমত না। কারণ হচ্ছে আমরা যতগুলো ক্যাম্পাসে ছাত্র রাজনীতি আছে, প্রত্যেকটা ক্যাম্পাসে আমাদের কমিটি আছে এবং প্রকাশ্য কমিটি আছে। আমাদের ভাইরা সেখানে নানান কার্যক্রম পরিচালনা করছেন। তারা আমাদের সাংগঠনিক কার্যক্রম, নিয়মিত রাজনৈতিক কার্যক্রম, যে প্রশাসনের সাথে নিয়মিত সম্পর্ক রক্ষা করা, সব কিছু তারা করছেন। আমি একটু জীবন ভাইয়ের ইয়াতে আসি। জীবন ভাই আমাদের বর্তমান কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দামের ব্যাপারে বলেছেন যে তিনি খুলনা ইউনিভার্সিটি থেকে গুপ্ত থেকে শিবিরের কেন্দ্রীয় সভাপতি হয়েছেন। দেখুন, খুলনা ইউনিভার্সিটিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ। নুরুল ইসলাম সাদ্দাম খুলনা ইউনিভার্সিটিতে শিবিরের খুলনা ইউনিভার্সিটির কোনো কমিটিই নেই। নুরুল ইসলাম সাদ্দাম যেটা করেছেন, উনি খুলনা মহানগরীতে আমি বলছি, আমাকে বলার সুযোগ দেন। নুরুল ইসলাম সাদ্দাম খুলনা মহানগরীতে ছাত্র শিবির করেছেন। আমি ঢাকা মহানগর উত্তরের সভাপতি ছিলাম। ঢাকা মহানগর উত্তরের অধীনস্থ আমাকে বলতে দেন ঢাকা মহানগর উত্তরের অধীনস্থ একটি থানা হচ্ছে এয়ারপোর্ট থানা। এয়ারপোর্ট থানা সভাপতি আতিক ভাই বুয়েটে পড়াশোনা করতেন, কিন্তু রাজনীতি করতেন ঢাকা মহানগর উত্তরে। এটা কি অপরাধ? আপনি বুয়েটে রাজনীতি নিষিদ্ধ, বুয়েটে রাজনীতি করতে পারবেন না। রাজনীতি ওনার ইচ্ছে হয়েছে রাজনীতি করবেন, উনি ঢাকা মহানগর উত্তরে রাজনীতি করেছেন। শিক্ষার্থীদের যেই ম্যান্ডেট, শিক্ষার্থীদের সাথে আমাদের যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টের আলোকে আমরা বুয়েটে ছাত্র রাজনীতি পরিচালনা করি নাই। শিক্ষার্থীদের সাথে আমাদের যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টের আলোকে খুলনা ইউনিভার্সিটিতে আমরা ছাত্র রাজনীতি পরিচালনা করি নাই। কেউ যদি বুয়েটের স্টুডেন্ট, কারো যদি মন চায় সে মহানগরীতে রাজনীতি করবে, এইটাতে বাধা দেওয়ার অধিকার আসলে কারো নাই। সেকেন্ড যে বিষয়টা বলতে চাই সেটা হলো আপনি বলছেন আপনারা ছাত্র রাজনীতির পক্ষে অবস্থান করেন, ছাত্র রাজনীতি ক্যাম্পাসে পরিচালনা করার জন্য পক্ষে অবস্থান করেন। যতগুলো ক্যাম্পাসে ছাত্র রাজনীতি আছে, প্রত্যেকটা ক্যাম্পাসে আমরা ছাত্র রাজনীতির পক্ষে। কোন ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নেই বা কোনটা বুয়েটে ছাত্র রাজনীতি নাই, সেখানে আমরা কমিটিও দেই নাই। এজন্য চাওয়ার দরকার নেই। বুয়েটে ছাত্র রাজনীতি নাই, সেজন্য আমরা কমিটিও দেই নাই। কিন্তু বুয়েটের কোনো ছাত্র যদি রাজনীতি করতে চায়, সে যদি বাইরে রাজনীতি করে, সেটার সুযোগ সে পাবে না। বাংলাদেশের সম্ভবত একটা ছাত্র সংগঠন যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে কথা বলে আর কি। আচ্ছা, রুয়েটে আমরা ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে বলি নাই। কোথাও যদি শিক্ষার্থীরা, কোথাও যদি সিন্ডিকেট, উনি ওনার বক্তব্যে স্বীকার করেছেন কেন তারা আসলে এই ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষে ক্যাম্পাসগুলোতে। দেখেন, ওই নিষিদ্ধ ক্যাম্পাসের স্টুডেন্ট হয়ে অন্য জায়গায় দায়িত্ব পালন করতে পারে, যেটা অন্য কোনো ছাত্র সংগঠন দিবে না, করে না। এজন্য তারা এটা ওই যেই ক্যাম্পাসগুলোতে বন্ধ আছে সেখানে চালু করতে চায় না, কারণ সেখানে বন্ধ থাকা অবস্থায় বুয়েটের উদাহরণ উনি নিজে দিয়েছেন, আর কুয়েটের উদাহরণ তো বর্তমান প্রেসিডেন্ট করতে পারে, এটা তো অন্যরা নেবে না। বুয়েটে যখন ছাত্র রাজনীতি প্রকাশ্যে ছিল, বুয়েটের 2009-10 কমিটির সভাপতি ছিল সিরাজুল ইসলাম। বুয়েটে প্রকাশ্যে শিবির করেছেন, বুয়েট শাখার সভাপতি ছিলেন। পরবর্তীতে বুয়েটে যখন ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয়ে গেছে, ছাত্র শিবিরা সেখানে কোনো কমিটি দেয়নি। তো আমরা যেখানে ছাত্র রাজনীতি থাকবে, সেখানে শিক্ষার্থীরা যখন এটাকে অ্যাকসেপ্ট করে নেবে, আমরা তাদের এই কমিটমেন্টের প্রতি সম্মান জানায় আমরা সেখানে কমিটি দিব। রিসেন্টলি রুয়েটের ব্যাপারে আলাপ হচ্ছে। রুয়েটে গতকালকে সংঘর্ষ হয়েছে। দেখুন, রুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ 5 আগস্টের পর থেকে। শিক্ষার্থীদের কমিটমেন্টের প্রতি শ্রদ্ধা রেখে, তাদের দাবির প্রতি শ্রদ্ধা রেখে আমরা রুয়েটে কোনো কমিটি দেই নাই। কিন্তু রুয়েটে আমাদের কোনো শিক্ষার্থী যদি রাজশাহী মহানগরীতে শিবির করতে চায়, ওনারা কি সেটাতে বাধা দিবেন? ওনাকে তাকে গুপ্ত বলবেন? গুপ্ত বলে তাকে মারার অধিকার কি ওনাদের আছে? আচ্ছা, এই যে সাধারণ ছাত্রছাত্রী, সাধারণ শিক্ষার্থী যারা বলেন যে ছাত্র শিবিরের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না, ছাত্র দলের ঠিকানা ক্যাম্পাসে হবে না, এনসিপির ঠিকানা এই ক্যাম্পাসে হবে না, পলিটিক্স নো মোর, এরা আসলে কারা? বারবার অভিযোগ আসে যে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে আপনারাই চলে আসেন। আমরা যদি হতাম তাহলে আমরা তো শিবিরের বিরুদ্ধে স্লোগান দিতাম না। উদাহরণ দিয়েছি অনেকগুলো আমরাই যদি হতাম, আমরা তো শিবিরের যারা বিরুদ্ধে স্লোগান দিতাম পরবর্তীতে না। সুপার 2 তে পর্যন্ত এসেছে, যারা ছাত্র রাজনীতি দেখুন, চায় না, আমি একটু 30 অনেকগুলো উদাহরণ দিয়েছি, সময় নেব। বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষে আন্দোলন করেছে ইয়ামিন। আপনার শোতে 2 দিন আগে আমান ভাই বলে গেছেন নিষিদ্ধ করবে, এখনো নিষিদ্ধ করে নাই। বেগম রোকেয়া ইউনিভার্সিটির ছাত্র দলের সভাপতি শোতে এটা নিয়ে কথা হয়েছে, বলেছে প্রমাণিত হলে ঢাকা ইউনিভার্সিটিতে তাকে নিষিদ্ধ করা হবে। সাকিবা সুলতানা বন্যা ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষে অ্যাক্টিভিজম করেছে। পরবর্তীতে রোকেয়া হল ছাত্র দলের সে যুগ্ম আহ্বায়ক হয়েছে। তারপর সাদ মোহাম্মদ আবু সাইদ ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিরুদ্ধে কথা বলেছে। পরবর্তীতে সে বলেছে ছাত্র দলের একজন কর্মী হিসেবে আপনাদের কাছে জানতে চাচ্ছি আমাদের কাছে কেমন রাজনীতি প্রত্যাশা করেন। যখন গুপ্ত রাজনীতির দায় আপনি এককভাবে ছাত্র শিবিরের উপর দিবেন, তখন আপনাদের
কমিটিতে না আমরা এককভাবে দিচ্ছি না, আমরা আসছি অ্যাক্টিভিজম ওই করা লোকেরা যখন আপনাদের ইউনিভার্সিটি ইয়ামিন সভাপতি প্রসঙ্গে হিসেবে বের আমরা হবে, আসতে চাচ্ছিলাম। আপনাদের জি। গুপ্ত বলা যাবে না তখন? জি, আজিজুল হক জিয়ন দুদিন আগে আমাদের এক শোতে এটা নিয়ে কথা হয়েছিল যে ইয়ামিন নামের এক ছাত্র যিনি ছাত্র রাজনীতির বন্ধ করার পক্ষে অবস্থান নিয়েছেন এবং প্রতিবাদ মিছিলে শিবিরের সাথেই যুক্ত হয়েছেন। আমার সাথে বলা হয়েছে যে যদি এটি প্রমাণিত হয় তাকে নিষিদ্ধ করা হবে। এখন কি প্রমাণিত হয়েছে নাকি হয়নি এটি যদি সেটা বলেন। এখন পর্যন্ত অফিসিয়ালি যেহেতু তদন্ত কমিটি এখনো তদন্ত রিপোর্ট জমা দেয়নি, কারণ এই জিনিসটা সাংগঠনিকভাবে 2-3 দিনের সময় লাগে, আমাদের তদন্ত টিম করা হয়েছে, সেটা রিপোর্ট হয়তো বা 2-1 দিনের মধ্যে জমা দিলে যদি প্রমাণিত হয় তাকে সাংগঠনিকভাবে বহিষ্কার করা হবে। কিন্তু ইস্যুটা এখানেই, উনি কিন্তু বললেন দেখেন গুপ্ত রাজনীতির প্রক্রিয়া থাকার কারণে এই বুয়েটে আবরার ফাহাদ শহীদ হননি। আবরার ফাহাদকে কি বলে শহীদ করেছে, ওনারা কিন্তু এই সুফলটা নিতে চায় যে দেখেন শিবিরকে তো হত্যাযোগ্য করা হয়েছিল, আবরার ফাহাদকে শিবির সন্দেহে মারা হয়েছে। শিবির বলে মারা হয়েছে না, শিবির সন্দেহে মারা হয়েছে। কারণ ছাত্র রাজনীতি যদি ওপেন হতো তাহলে আমার সন্দেহে অন্য কারো কিন্তু ভুক্তভোগী হওয়ার সুযোগ ছিল না, এটাই হয়ে আসছে। তাহলে শিবির মারা বৈধ? আমি শিবির মারা বৈধ বলি নাই তো, ছাত্রলীগ কি ছাত্রদলকে মারে নাই? যদি শিবির হইতো আচ্ছা তাহলে ভাই, এটা বৈধ হইতো না শিবির হইলে শিবির আপনার ফাহাদের গায়ে হাত হয়তোবা তুলতো না, কারণ আপনাদের দায়িত্বশীল হয়তোবা জায়গায় তুলতো না। শফিকুল ইসলাম মাসুদ, আমি বলি আপনার শিবির হইলে আপনার গায়ে হাত তথ্য দিত না। বলছি, আপনাদের না, শিবির অনিয়ারে হলেও বলছি শফিকুল ইসলাম মাসুদ নির্বাচনের শিবির আগে তাদের সন্দেহে মারা মানে হচ্ছে শিবির হলেও সেটা প্রকাশিত থাকলে তাহলে তাকে অ্যাটাক কেন, করা হতো। কারণ ওইখানে তাই না? শিবিরকে জানে না কেউ বিদেশ সন্দেহে মারছে, আচ্ছা। ছাত্রদল কে করছে যদি সেটা জানতো প্রমাণিত। তাহলে কি করতো? তাহলে আমি ধারণা করছি, আমি তথ্য সহ বলছি ওনার তাদের গায়ে মনে হচ্ছে হয়তো- তাহলে না না মারতেন। আমি কেন আমি বলি তথ্য সহ বলি, আপনাদের শফিকুল ইসলাম মাসুদ নির্বাচনের আগে একটি জনসভায় প্রকাশ্যে বলেছে যে আমাদের কেউ অ্যারেস্ট হলে তার এই যে সাংগঠনিক জমা দিয়ে কোর্টে জামিন নিতে হয়। আপনি কি এই বক্তব্য দেখেননি? আপনি দেখেছেন কি দেখেননি? এটাতে বলেন। কি প্রমাণ হয়? তার মানে কি আপনাদের এটা কি সরকারের প্রমাণ সাথে করতে চাচ্ছেন? এটা দিয়ে কি প্রমাণ? সরকারের সাথে কতটুকু আঘাত থাকলে বিরোধী দল যখন ছিল তখনও তাদেরই সাংগঠনিক আপনাদের মির্জা report- ফখরুল আমি বলি ওবায়দুল কাদেরের কাছে দলিল দস্তাবেজ নিয়ে গেছে যে নেন আমাদের আমি- এতগুলো মামলা এদের জামিন দেন। মামলা আচ্ছা দেখেন ভাই, আপনাদের দুইটা আসলে পার্থক্য কোন ন্যূনতম- জায়গায়? আপনি বলেন আপনাদের ন্যূনতম sense ভাই, থাকলে এই দুইটা কথা বলতেন পার্থক্য না। আপনি যদি ধরতে পারতেন তাহলে এই উত্তর দিতেন না। আপনি আপনার ডক্টর নেতা বলছে মাসুদের কথা এটা জমা বলতেছেন। দিলে জামিন আপনার দেয়। মহাসচিব দলিল ভাই, দস্তাবেজ আমার নিয়ে লক্ষ লক্ষ মহাসচিব- মামলা নিয়ে আমরা- ওবায়দুল কাদেরের আমাদের কাছে যে লক্ষ হাসি মুখে মামলা তুলে আছে দেয়। সেটা কি অনিয়ারে সবাই জানে না? এটা কি লিপিবদ্ধ না? কিন্তু আপনাদের নেতা কি বলেছে, যদি সেটা প্রমাণ দিতে পারে তাহলে জামিন দিয়ে দেয়। আমাদের নেতা কি মির্জা ফখরুল বলেছে এরা বিএনপির জমা দিলে দিয়ে দিবে? তারা তো খুঁজে খুঁজে বিএনপির নামে মামলা দিত। 16 লক্ষ মামলা তো এমনিতেই হয় নাই, এই 60 লক্ষ নেতাকর্মীদের নামে তো এমনিতেই মামলা হয়নি। কিন্তু বিষয়টা হচ্ছে আপনাদের দায়টা আপনারা নেন না, এটা হচ্ছে সমস্যা। দায় নিলে শুধরানোর জায়গা থাকে। আপনি সেটা যে নিন। আপনি যে লোকের না, উদাহরণ আমি তো- দিচ্ছেন সেই লোককে হাজারবার জেল গেট থেকে অ্যারেস্ট করা হয়েছে। কে হাজারবার জেল গেট থেকে ডক্টর arrest মাসুদকে 4 এই বছরে মাসুদ সাহেব 2014 থেকে 2018 তে কতবার 18 জেল গেট থেকে অ্যারেস্ট করা এখন হয়েছে বলি, এটা খবর উনি নেন। একাধারে ছিলেন। আচ্ছা। ওই যে 4 বছর জেল, আমি এটার উত্তর দিচ্ছি। তারপরে 18 থেকে উনি যখন জামিনে মুক্তি লাভ করলেন, তারপর থেকে 25 এই 24 5 আগস্ট পর্যন্ত কয়বার অ্যারেস্ট জি, আজিজুল হক জিয়ন উনার সাথে একই আমরা সাথে জেলে যে ছিলাম। প্রসঙ্গে ছিলাম, উনিও এই আহত ছিলেন, আসতো, আমি নিজেও স্কেচারে করে আসতাম, আমার পায়ের গোড়ালি ফাটা ছিল। কিন্তু তারপরে আমার আবার 2বার জেলে যেতে হয়েছে, 2বার ছাত্রলীগের হামলার শিকার হতে হয়েছে। কিন্তু মজার বিষয় হচ্ছে আপনাদের এত আপনার কথা শুনে মনে হচ্ছে না, না, 18 থেকে আপনার না। 25 পর্যন্ত শিবিরের না, বা জামাতের কেউ আর জেলে আপনাদের- যায়নি। আমি তো এই মাসুদ সাহেবকে দেখলাম জামিনে মুক্তি লাভ করার পরে জঙ্গলের ভিতরে ভাই, সাঁতার এটা- জন্য এটা প্রোগ্রাম খুবই করতে। বাজে আমি না আলাপ করি আপনি না, যেটা বাজে আলাপ দিচ্ছেন। না, এটা বাস্তবতা। আপনি বলছেন আপনার 18 নেতা থেকে স্বীকৃতি 25 পর্যন্ত দিয়েছে। আমরা আতাত করেছি। আপনাদের এটা নেতা- খুবই বাজে আরো আলাপ, একটা আমি তথ্য strongly দিব। দ্বিমত আপনারা করছি। যে আতাত করেছেন সেটা আমি প্রমাণ দিব। strongly দ্বিমত সেটা করছি। প্রমাণ দিব। 23 সালের 28 অক্টোবর আমরা যখন পল্টনের সভা করি, আপনাদেরও সভা ছিল এই আপনারা নটরডেমের পালায় সামনে। যাওয়ার 1 ঘন্টা পর পর্যন্ত এইটা আমরা দেখেন, আরামবাগে ছিলাম। আজ পর্যন্ত আপনাদের জিয়ন এখানে ভাই, একটা ভাই আমি please, নিজে ছিলাম বলবেন, সেখানে, আমি আমার জানি। ছবি এখন আপলোড করা আছে। আপনারা পালায় ছিলেন যাওয়ার না বলি নাই তো। আপনাদের আমরা- মির্জা ফখরুল ভাই, পালায় যাওয়ার বলি, 1 আপনাকে- ঘন্টা পরে পর্যন্ত আপনাকে আমরা আরামবাগের বলছি, মোড়ে ছিলাম। আমরা আসলে পালিয়ে গিয়েছিলাম কিনা দেখেন, আমাদের উপরে এই পুলিশের এত পুরো tear shell বাংলাদেশে শেষ 5 করি লক্ষ ভাই। মানুষ আপনি আসছে। শুনেন, আপনারা 5 লক্ষ আপনি মানুষের চিল্লায় সাথে কিন্তু প্রতারণা সত্যকে করে মিথ্যা পালায় বানাতে গেছেন। পারবেন না। আপনাদের এখানে একটা ফুলের টোকাও পড়েনি, একজন নেতাকর্মী অ্যারেস্ট হয়নি, একটা টিয়ার শেল নিক্ষেপ করতে আপনারা একটা হয়নি। সাউন্ড তাহলে- গ্রেনেডের শব্দ শুনে পালায় গেছেন। এই যে অনিয়ারে দর্শক দেখছে, ওইখানে কি একটা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছিল? ঠিক তার 2 দিন পরে ডিএমপি কমিশনার নিজে সংবাদ সম্মেলন করে বলেছে কত হাজার গুলি নিক্ষেপ করতে হয়েছে, কতগুলা টিয়ার শেল নিক্ষেপ করতে হয়েছে। আপনি বলছেন একটা সাউন্ড শুনে। সমস্যা নেই, আপনার মুখ আছে, বলার সুযোগ আছে। দ্বিচারিতা আপনাদের রাজনীতির জন্য রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। সেজন্যই আমরা দোয়া 1 ঘন্টা করি পরে সামনে পর্যন্ত আরো ভালো ছিলাম, করেন। আর তবে আপনারা একটা 1 জিনিস ঘন্টা পালায় বলছি, গেছেন। একটা জিনিস বলছি, আগামীর রাজনীতিতে এই নতুন প্রজন্মের যারা রাজনীতি বিমুখ ছিল, তারা নতুন রাজনীতিতে শিবিরকে আর ওন করবে না, কারণ আপনাদের দ্বিচারিতা এখন যেভাবে ডাকসি প্রমাণিত। তো অন করে নাই সেভাবে করবে ভাই, না, তাই ডাকসুর তো? সময় তো একটা হাইপ ছিল, আমি অস্বীকার করছি না, Yes. কিন্তু এই নির্বাচনের আরেকটা সময় ডাকসু আপনারা হোক, সেটা আরেকটা অবশ্যই হাইপ- দেখা যাবে। আরেকটা তখন দেখা ডাকসু হোক যাবে। ইনশাআল্লাহ, তখন যদি বেঁচে থাকি Okay, দেখা হবে। আপনার আচ্ছা, কথা আবার শুনবো ডাকসু না। পর্যন্ত আমরা অপেক্ষা করি। এখন এখনকার যে সিচুয়েশন
এই পরিস্থিতিতে আমি একটু পেছনে ফিরে যাই, আজদুল হক জিয়ন আপনার কাছে আরেকটু আসবো। 2019 সালে বুয়েটের আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর ছাত্র ও নাগরিক সমাজ লেজুর বৃত্তি ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে সোচ্চার হয়। ওই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এক জরিপে বুয়েটের 97% শিক্ষার্থী ছাত্র রাজনীতির বিপক্ষে মত দেন। এখন বিভিন্ন ক্যাম্পাসে আমরা দেখি যে দলীয় লেজুর বৃত্তির যে রাজনীতি সেটি নিষিদ্ধের দাবি উঠেছে। এরপরও ছাত্রদল কেন ক্যাম্পাসে এই যে দলীয় আধিপত্য বিস্তারের চেষ্টা করে চলছে? অনেকেই তো আসলে বিপক্ষে চলে যাচ্ছে। দেখেন, প্রথমত হচ্ছে আমরা আধিপত্য বিস্তার করতে চাই না। ছাত্রীরা যদি আমাদেরকে ওন করে সেক্ষেত্রে আমরা তাদের ম্যান্ডেট নিয়ে কাজ করব, কিন্তু আমরা যদি এমন হতো জোরপূর্বক, যেটা এর আগেও একবার আমি ক্লিয়ার করেছি, হল দখল করতে যেতাম, রুমগুলোতে আমাদের নেতাকর্মীদের জোরপূর্বক নিতাম বা অন্য নেতাকর্মীদেরকে জোরপূর্বক আমাদের দল করতে বাধ্য করতাম, সেক্ষেত্রে এই প্রশ্নটা ছিল। আপনি যেই সময় বলছেন 2019 সাল, তখন রাষ্ট্র ক্ষমতায় ফেসিস্ট খুনি হাসিনা, তাদের ছাত্র সংগঠন হিসেবে ছাত্রলীগ তখন রাজনীতির যে প্যাটার্ন সেটাকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছিল, মানুষ রাজনীতির প্রতি বিতৃষ্ণা নিয়ে এসেছিল এবং মানুষ রাজনীতি বিমুখ হয়ে গিয়েছিল। কিন্তু মজার জিনিস দেখেন, এইবার 24-এর যেই 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান, সেখানে কিন্তু সেই রাজনৈতিক বিমুখ অংশটাই সবার আগে মাঠে নেমে এসেছিল। আপনি জানেন 18ই জুলাই এই অঞ্চল সারা ঢাকা সিটিতে সহ সারা দেশে বলবো এই আন্দোলনের স্টিম রুলার বা স্টিয়ারিংটা কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে নিয়ে গিয়েছিল। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কি এর আগে রাজনৈতিক এত মেরুকরণে গিয়েছিল? তারা ব্যাট বিরোধী আন্দোলন করেছে, কোটা বিরোধী আন্দোলনে যুক্ত হয়েছিল। কিন্তু দেখেন, আপনি যে আবরার ফাহাদের কথা বলেছেন, এই আবরার ফাহাদকে যারা হত্যা করেছে তার মধ্যে 7 জনের পক্ষে তাদের মাদার সংগঠন জামাত ইসলামের কিন্তু গুরুত্বপূর্ণ একজন নেতা, একজন প্রখ্যাত আইনজীবী শিশির মনির কিন্তু মামলা লড়েছে একটা দীর্ঘ সময়। পরবর্তীতে যখন সামাজিক মাধ্যমে লেখালেখি হয়েছে, বিতর্ক তৈরি হয়েছে, তখন কিন্তু সেই জায়গা থেকে উনি ইস্তফা দিয়েছে। শুধু তাই না, উনি রানা প্লাজার যেই একটা বাংলাদেশে ভাইরাল একটা টপিক, সে কত মানুষ মারা গিয়েছে, সেই রানা প্লাজার যে মালিক রানার পক্ষেও কিন্তু উনি আইনি লড়েছে। তারা মুখে বলছে, বারবারই কিন্তু উনি একই জিনিস বলছেন, মুখে বলছে কাজে করছে আরেক। এজন্য কিন্তু বলেছি ওনারা মুখে আদর্শ, ইসলামী আদর্শের চর্চা বললো, ওনাদের নেতা হচ্ছেন মুনাফিক নেতা আব্দুল ইবনে উবাই। সৈকত আরিফ, বিএনপি এমপি ও প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন যে সংসদের ভেতরে এবং বাইরে বিরোধী দলের উস্কানির কারণে বিভিন্ন ক্যাম্পাসে যে উত্তেজনা ছড়িয়েছে, ক্যাম্পাসগুলোতে উত্তেজনায় জাতীয় রাজনীতির কোনো প্রভাব কি আপনি দেখেন কি? যে সংসদের উত্তেজনা আসলে মাঠে ছড়িয়ে যাচ্ছে, এটা আমরা দেখেছি, এখন ক্যাম্পাসের মধ্যে ছড়াচ্ছে, এটি মনে করেন কিনা? ক্যাম্পাসের উত্তেজনার কারণটা আমি যেটা বলছিলাম, যেটা আমাদের শিবিরের বন্ধু উনি উত্তর দেন নাই, যে এখানে ছাত্র রাজনীতি, বাংলাদেশের ছাত্র রাজনীতি একটা গুরুত্বপূর্ণ সংকট হচ্ছে এটা ক্ষমতার সাথে অনেক বেশি যুক্ত থাকার কারণে। এবং এটা যেহেতু বাংলাদেশের রাজনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান, যে জুলাই অভ্যুত্থানেও সেটার আরেকটা প্রমাণ আমাদের সামনে এসেছে। ফলে স্বাভাবিকভাবেই বাংলাদেশে এইখানে যে নিপীড়নের যে কাঠামো, সেই কাঠামোর কারণে তারা নানাভাবে কিন্তু ক্যাম্পাসগুলোকে নিয়ন্ত্রণে রাখতে চায়। ফলে এইখানে ক্যাম্পাসগুলো দখল করার প্রবণতা সহ আরও নানা বিষয়গুলো নানা রকমভাবে বারবার ঘুরে ফিরে আসে, বিভিন্ন সরকারের সময় সেটা ঘুরে ফিরে আসে। এবং আমরা সেটা দেখছি যে এটা বিশেষত যারা সরকার গঠন করেন তাদের ছাত্র সংগঠনের এক ধরনের ইচ্ছা থাকে বা তাদের এই জায়গাটা তৈরি হয়। এমনকি কিছুদিনের জন্য যারা সরকারের কিছুটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছিলেন তাদের ছাত্র সংগঠনকেও কিন্তু আমরা নানা রকমভাবে দেখেছি। ফলে আমরা ওই সময় বলেছিলাম যে এইখানে ছাত্র রাজনীতির সংস্কার প্রশ্নে সবগুলো সংগঠন মিলে আমরা একটা ঐক্যমত্যের জায়গায় পৌঁছাইতে পারি কিনা, যেটার প্রশ্ন আমার যেটার আলোচনার উত্তর আমার শিবিরের বন্ধু দিলেন না। যে 5 আগস্টের পরে হঠাৎ করে যে ছাত্র রাজনীতি বন্ধের প্রশ্নটা যেভাবে আসলো, ছাত্রদলের যারা এসেছেন, ছাত্রদল অন্তত এটা স্বীকার করে তারা বলেছেন তারা তাদের বহিষ্কার করবেন। শিবির কি সেটা বলছে? শিবিরের যে এতগুলো গুরুত্বপূর্ণ নেতা যারা এই আন্দোলনে যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে শিবিরকে কোনো সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে না। কারণটা হচ্ছে যে এইটা তাদের পরিকল্পনার অংশ ছিল। এবং আমি যেটা বলার চেষ্টা করছি আমাদের সংগঠনের পক্ষ থেকে, ওই সময় আমরা চেষ্টা করেছিলাম যে এখানে ছাত্র রাজনীতির একটা সংস্কার এবং একটা গণতান্ত্রিক পরিবেশ আমরা কিভাবে তৈরি করতে পারি। ওই সময়টাতে এই ছাত্র রাজনীতির নিষিদ্ধের আলাপটা তুলে এই আলোচনাটাকে যেহেতু ভেস্তে দেওয়া হয়েছে, ফলে ক্যাম্পাসে এই সংকটটা নতুন করে তৈরি হচ্ছে। জুলাইয়ের পরে পুরো বাংলাদেশকে আমরা যেভাবে নতুনভাবে দেখতে চেয়েছিলাম, ক্যাম্পাস কি তার বাইরের কিছু? তো ক্যাম্পাসকে সেভাবে সাজানোর প্রশ্নটা আমরা জুলাই ক্ষমতা কাঠামো থেকে শুরু করে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর নিয়ে আলোচনা করলাম, কিন্তু ক্যাম্পাসের ক্ষেত্রে কিন্তু কোনো আলাপ আলোচনা হলো না। কারণটা কি? কারণ ক্যাম্পাসের ক্ষেত্রে যারা এই নিয়ন্ত্রকের ভূমিকা ছিলেন তাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপরে একটা ব্যাপক পরিমাণে নিয়ন্ত্রণ ছিল। নিয়ন্ত্রণ থাকার কারণে এবং এটা যেহেতু তার দখলে আছে, ফলে তারা এইটা বিষয়ে আর কোনো আলাপ আলোচনা করার সুযোগ সেই সময় তৈরি করলেন না। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর প্রতিনিধি নির্বাচন থেকে শুরু করে এইখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যে ক্যাম্পাসে 5 আগস্টের পরে যখন নতুন ভিসি আসলেন, তিনি ওইখানে ছাত্র প্রতিনিধি বানানোর সময়, মানে ছাত্র প্রতিনিধি হল থেকে ছাত্র প্রতিনিধি বানানো হবে যারা নাকি শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা নিয়ে তাদের কাছে যাবেন, সেই পরামর্শগুলো তারা জানাবে।
সেই সময় আমরা দেখেছি যে সেই ভিসির পরামর্শক আকারে তার আশপাশে যারা ঘুরে ফিরে বেড়াতেন তারা সেই সময় ছাত্র শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাধারণ সম্পাদক। ফলে স্বাভাবিকভাবেই ওই সময় হলগুলোর নিয়ন্ত্রণের প্রশ্নে তারা যেহেতু গুপ্তভাবে এই নিয়ন্ত্রণটা নিচ্ছেন, ফলে স্বাভাবিকভাবে তারা তাদের নিজেদের লোকজনকে নিয়ে এই হলের ছাত্র প্রতিনিধিগুলো তৈরি করেছেন এবং তার পরিণতি হচ্ছে যে ক্যাম্পাসের ছাত্র সংগঠনের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃত্ব তাদেরকে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হচ্ছে। এবং এই বিষয়ে ধরেন ডাকসু যে যার কথা আমি বললাম যে জুবেলকে যে ক্যাম্পাস থেকে পিটিয়ে বের করে দেওয়া হলো হল থেকে, সেই বিষয়ে কি ছাত্র শিবির কখনো কোনো কথা বলেছে? আমরা প্রতিবাদ করেছি। কোথায় প্রতিবাদ? আমি নিজে স্ট্যাটাস দিয়েছি মানে যে জুবেল ভাইয়ের সাথে এটা করা উচিত হয় না, আমাদের অনেকে বলেছে। আপনি প্রতিবাদ করেছেন, আপনার ফর্মাল স্টেটমেন্ট আছে সংগঠনের পক্ষ থেকে? আমি বললাম যে আমি প্রতিবাদ করেছি, আপনারা তো মানবেন না। বললাম যে সংগঠন থেকে সংগঠন হয় না ভাই, কারণ এইটা আচ্ছা, কিছুক্ষণ আগে যে প্রসঙ্গটা আসছিল, আমি রেজাউল করিম শাকিল আপনার কাছে আসতে চাইবো যে প্রশ্নটা বারবার তুলছেন সৈকত আরিফ, যে ছাত্র দলের অবস্থান আমরা দেখলাম যে যারা ছাত্র রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং প্রতিবাদ করেছে তাদেরকে বহিষ্কারের কথা বলা হচ্ছে, আপনাদের দল থেকে কি করা হচ্ছে সেটা? না, আমার মনে হয় দেখুন, ওনার জন্য ভুল হবে এটা। আমাদের তিনজনের ব্যাপারে উনি তথ্য দিয়েছিলেন আপনাকে, যারা পরবর্তীতে আমাদের ছাত্র রাজনীতিতে যোগ হয়েছে। দেখেন, আমাদের দলটা ওপেন, যে কেউ আসতে পারে, কিন্তু ছাত্র শিবির কি 15 দিনে কেউ হঠাৎ করে ঢুকতে পারে? তাদের স্ট্রাকচার আছে, সেখানে ক্যাডার ভিত্তিক প্রক্রিয়া আছে, সেখানে সদস্য হতে গেলে ফর্মাল কিছু বই পড়তে হয়, বিভিন্ন সাংগঠনিক বিষয় আছে, আমি ঠিক জানি না সবগুলো কি কি। এর বাইরে আপনি চাইলেও ঢুকতে পারবেন না। কিন্তু উনি যাদের উদাহরণ দিয়েছে তারা একটা সময় চেয়েছিল, পরবর্তীতে মনে হয়েছে ছাত্র দল করবে। আপনিও কালকে যদি উনিও চায় দল করতে, আমি জানি না শিবিরের কাউকে আমাদের দল সেইভাবে অ্যাটাচে নিবে কিনা, বাট যে কোনো সাধারণ ছাত্রছাত্রীদের জন্য সেটা ওপেন যদি দল মনে করে। কিন্তু ওনাদের এখানে আমি চাইলেই কালকে ঢুকতে পারবো না, তাদের সাংগঠনিক কিছু নীতি নির্ধারণী প্রক্রিয়া আছে যার মাধ্যমে আমার যেতে হবে। সেই কারণে বলছি, যাদের উনি উদাহরণ হিসেবে টেনেছেন তারা আসলে পরবর্তী সময় মনে হয়েছে করা দরকার, এজন্য এসেছে। কিন্তু ওনাদের যারা এসেছে তারা আগে থেকেই ছাত্র শিবির করতে, গুপ্ত পরিচয় ছিল, পরবর্তীতে অ্যাটাচ হয়েছে। রেজাউল করিম শাকিল, এই যে আপনাদের দলের ছাত্র শিবিরের লোকজন, ছাত্র শিবিরের শিক্ষার্থীরা যখন এসে এই প্রতিবাদটা করে, তাদের বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? আচ্ছা, আমি একটা বিষয় একটু এক্সপ্লেনেশন দিই। ওনারা যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি সোচ্চার, একদম রাকিব ভাই, নাসির ভাই থেকে শুরু করে মাঝহারের বিষয়টা নিয়ে। মাঝহাররা যে আন্দোলনে রাজু ভাস্কর্য দাঁড়িয়েছিল, সেই আন্দোলনের মূল ইস্যু ছিল ঢাকা ইউনিভার্সিটি সিন্ডিকেট বাতিল, ফ্যাসিবাদী যে শিক্ষকরা যারা ছিলেন তাদের ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া, এবং হচ্ছে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে। ছাত্র শিবির বহু আগে থেকেই এই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির ব্যাপারটা নিয়ে আপত্তি জানিয়ে আসছে। আচ্ছা, সেকেন্ড হলো সেখানে ছাত্র সংসদ কি লেজুর বৃত্তি থেকে বাইরে থাকতে পেরেছে? কারণ আমরা যদি ডাকসু নেতাদের কথা একটু বলি, ডাকসু নেতারা তো আসলে ক্যাম্পাসের পরিস্থিতি এবং ক্যাম্পাসের যে উন্নয়নমূলক কর্মকাণ্ড সেগুলোর থেকে জামাতের ভূমিকায় বা জামাতে যোগ দেয়া এবং সেখানকার কর্মকাণ্ডে বেশি তারা যুক্ত থাকেন। ছাত্র সংসদে যাদের কথা আমরা বলছি, সেই তারা আসলে জামাতের রাজনীতির সাথে বেশি সক্রিয় থাকেন দেখা যায় অনেক সময়। নির্বাচনের আগে প্রতিটা প্রার্থীর পক্ষে তারা প্রচার প্রচারণা চালিয়েছেন, প্রত্যেকটা প্রার্থীর পক্ষে, প্রতিটা ছাত্র সংসদের বিবিজির যারা ছিলেন, ছাত্র সংসদের যে সমস্ত নেতারা আছেন, তারা কি ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে জামাতের কোন একটি প্রোগ্রাম জামাত তাদেরকে দিয়ে বাস্তবায়ন করিয়েছে? এটা হলো মানে খুবই, আপনারা ক্যাম্পাসে থাকেন, আপনারা বলতে পারবেন। জামাতে বিএনপি কি কখনো ছাত্রদলকে দিয়ে তার দেখুন এজেন্ডা বাস্তবায়ন করেছে? কি ধরনের কথা? ছাত্রদল বলেন তো, ছাত্রদল বিএনপির এজেন্ডাই বাস্তবায়ন করে, কিন্তু ছাত্র শিবির জামাতের এজেন্ডা বাস্তবায়ন করে না। সেটা প্রমাণ বলেন, তথ্য দিয়ে, মুখে না বলে। ছাত্র শিবিরের টপ টু বটম প্রত্যেকটা কমিটি, এখানে জামাতের কোনো ধরনের ইন্টারফারেন্স নাই। ছাত্র শিবির তার সকল সিদ্ধান্ত নিজেই নিয়ে থাকে। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বিরুদ্ধে আমাদের যে কথা ছিল, ক্যাম্পাসের বাইরে আমি যদি দাড়িপাল্লা বা ধানের শীষ বা হচ্ছে লাঙ্গল বা যে কোনো কিছুর পক্ষে অ্যাক্টিভিজম চালাই, আমার মনে হয় সেটি লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি না। কারণ শিক্ষার্থীদের সাথে আমার কমিটমেন্ট ছিল যে আমি ক্যাম্পাসে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি করব। আচ্ছা, ক্যাম্পাসে কি এরকম আমরা কোনো প্রচারণা দেখেছি কিনা? আপনারা ক্যাম্পাসে যান? ওনারা তো স্বীকারই করেন যে ওনারা আমি তো স্বীকার না, আপনি বলেন সংগঠন, আপনি একটা স্বীকার করেন। আমি তো আচ্ছা, সংগঠন স্বীকার করার থেকে আপনি মুখে স্বীকার করছেন না। আমি তথ্য সহকারে বললাম, ছাত্রদলের লেজুর বৃত্তির উদাহরণ আপনি দিতে পারবেন কিনা? আপনি বলতে পারেন। ছাত্রদলের কমিটি হয় রুহুল কবির রিজভীর সাইনে, শিবিরের কমিটি হয় শিবিরের সদস্যদের ভোটে, শিবিরের কমিটি জামাতের আমির বা সেক্রেটারি সাইনে হয় না। ছাত্রদলের কমিটি ধরেন একটা মহানগর কমিটি হবে, সেখানে মহানগর নেতাদের ইন্টারফারেন্স থাকে। শিবিরের মহানগর কমিটি হবে, মহানগর আমির জানেনও না কে সভাপতি হচ্ছেন। এভাবে আমাদের মহানগর, জেলা, উপজেলা, থানা, প্রত্যেকটা ওয়ার্ড পর্যায়ে, উপশাখা পর্যায়ে পর্যন্ত আমাদের কোনো কমিটিতে কোনো জামাত নেতার ইন্টারফারেন্স থাকে না। একটা দলের লিডারশিপ নির্ধারণে যদি জামাতের কোনো ধরনের ভূমিকা না থাকে, তাহলে আপনি সেটাকে কীভাবে লেজুর ভিত্তি বলেন?
উনি মূল থিম থেকে হারিয়ে গিয়েছেন। বলা হয়েছে ক্যাম্পাসগুলোতে লেজর ভিত্তিক বিষয়। উনি আমাকে একুজ করলেন যে আমরা ছাত্রদল বিএনপির লেজর ভিত্তিক কাজ করার জন্য বসে আছি। উনি একটা উদাহরণ আমাকে দেন, শেষ করতে ঢাবিতে হবে। আমরা কোন কাজটা আমাকে শেষ করছি। করতে হচ্ছে, উনাদের আমি প্রতিটা খুব বেশি সময় বিপিজিএস নেই। নির্বাচনের সময় প্রতিটা এমপির জন্য গিয়ে প্রচার জি। প্রচারণা করলেন, তখন ভুলে গিয়েছেন লেজর ভিত্তিক নিশ্চয়ই আবার কোনোদিন আমরা রাজনীতি এই বলতে কি আলোচনা বোঝায়। শেষ করতে 10 পারবো। সেকেন্ড বলি, হ্যাঁ। যেটা শাকিল অনেকবার তারিফ। ফ্লোর পেয়েও বললেন না, যে 5 আগস্টের পরে এখানে ছাত্ররাজনীতির সংস্কারের যে প্রসঙ্গটা আমি এনেছি সেটা নিয়ে উনি কোনো কথা বলেন নাই। আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিয়ে এখানে আমরা দীর্ঘ সময় আলাপ আলোচনাগুলো করেছি, এবং এইখানে ছাত্র রাজনীতিকে লেজুর ভিত্তি মুক্ত করা, মানে ছাত্র রাজনীতি একটা আলাদা সত্তা নিয়ে ক্যাম্পাসে বিরাজ করবে, সেটি নিশ্চয়ই আমাদের প্রত্যাশা, এবং ছাত্র সংগঠনগুলোকেও সে ব্যাপারে ভাবতে হবে। কিন্তু সংকটের জায়গা হচ্ছে যে ছাত্র শিবির লেজুর ভিত্তিক বলে তার একটা আলাদা ফরমেশন তারা দাঁড় করাচ্ছেন, যে তারা যখন গিয়ে জামাতের পক্ষে ভোট চাইবেন, হেলিকপ্টারে উড়ে যেয়ে ভোট চাইবেন ডাকসুর ভিপি হয়ে, এবং ক্যাম্পাসে ডাকসু কি করেছে এটা শিক্ষার্থীরা জানবেন না, সেইরকম একটা পরিস্থিতি লেজুর ভিত্তি হবে না। কিন্তু বাকি ছাত্র সংগঠনের নেতা কর্মীরা দুই মাস পর পর প্রতিবেদন দিচ্ছে। তারা গিয়ে হইতেছে যে কারো পক্ষে প্রচারণা চালাইলে জি। সেটা লেজুর ডাকসু ভিত্তি কি হবে। করেছে? এই ডাকসু ডিফে একটা এই প্রতিবেদন দিয়েছে, 2 মুনাফিকি মাস, 4 জিনিসটা মাস বন্ধ পর পর। করা দরকার। জি, বুঝতে পেরেছি। আমাকে আসলে শেষ করতে হচ্ছে এই আলোচনা আজকের মতো। রেজাউল করিম শাকিল, সৈকত আরিফ, ফাজিজুল হক জিয়ন, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ করা আলাপে আসার জন্য। দর্শক, শেষ করছে করা আলাপ। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।